ভালোবাসার বাংলাদেশ। রাত 11টা এভাবে আপনার গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করবেন। সবাইকে বলবো আমাদেরকে সহজ একটি মাধ্যম 16260 এই জায়গাতে আপনি জানাতে পারেন আপনি আসতে ইচ্ছুক, সঙ্গে আপনার ফোন নাম্বারটি জুড়ে দেবেন। এর বাইরে রয়েছে ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি। আমাদের আজকের অতিথিকে দারুণ ভালো লাগে এবং ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। কেমন আছো? অনেক ছোট তুমি, আপনি বলতে হয় একটু কেমন যেন দ্বিধান্বিত হচ্ছি। সো ইশিকা, জানতে চাই তোমার জীবনের কথা, তোমার ছোটবেলা, কোন এলাকাতে বড় হওয়া। আমি খুলনা শহরে বড় হয়েছি, ছোট থেকে খুলনাতেই আমার বড় হওয়া। আমি নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে বড় হয়েছি। আমাদের পরিবারটা ছিল যৌথ ফ্যামিলি, চাচা, দাদা, দাদি, ফুফু এবং আমার ভাই বোন, মা বাবা সবাইকে নিয়ে। তা আমি ছোটবেলা থেকেই দেখছি যে আমার বাবাই ফ্যামিলিটা হ্যান্ডেল করে, কিন্তু তার সীমিত আয় ছিল, তার মানে আয়ের পরিমাণ বেশি ছিল না, তার মধ্যে থেকেই সে পরিবারটা হ্যান্ডেল করছে। আর সে মানে আমার ফুফুদের বিয়ে হয়ে যাওয়ার পরও আমার ফুফুরা আমাদের বাসায় থাকতো, ফুফুতো ভাই বোন সব কিছু নিয়ে আমাদের ফ্যামিলির মানে সদস্য সংখ্যা ছিল 15 থেকে 16 জন। আমি যখন মানে ছোটবেলা থেকে আমি একটু বুঝি কম বলতে আমার যে সময় ক্লাস 1 থেকে আমি ক্লাস 2-তে উঠি, তখন আমার রোল হয়েছিল 1, কিন্তু 1 রোল মানে কি এটা আমি বুঝতাম না। তো আমাকে স্কুল থেকে একটা জ্যামিতি বক্স গিফট করছে, কিন্তু আমি মনে করছি যে সবাইকে 2-3 দিছে, আমাকে এখানে 1 দিলাম, এত কিছু লিখলাম। আমি তো জ্যামিতি বক্সটা মাটির ভিতর ফেলে রেখে আমি বাসায় চলে গেছি। বাসায় যে আমার আম্মুকে বলতেছি কান্না করে যে সবাইকে 10 দিল, 20 দিল, আমি কি লিখলাম যে আমাকে 1 দিল। পরে আমার আম্মু আমাকে বলতেছে, মা এটা তো তোমাকে একটা ভালো পজিশন দিছে, তুমি প্রথম হইছো। তো ওইখান থেকে আমার একটা জেদ ছিল যে আমি আমার উপরে কাউকে উঠতে দেব না, সেটা ছেলে 1 রোল হোক, ওটা কোনো প্রবলেম না, কিন্তু কোনো মেয়েকে আমি আমার উপরে উঠতে দেব না। যখন আমি ফার্স্ট গার্ল হয়েছি, আমি ফার্স্ট গার্লই থাকবো। আর ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হব, এর জন্য নিজেকে ওইভাবে আমি গড়ে তুলছি। পরে আস্তে আস্তে যখন বড় হচ্ছি, ফ্যামিলি, আমার ফুফু, আমার চাচারা, এরা আমাকে অনেক ভালোবাসতো। আমাকে বলতে আমরা যে 3 ভাই বোন, সবাইকেই আমার চাচা ফুফু এদের ভালোবাসা অসীম, যেটা বলতে হয়। এমনকি আমার বাবা কখনো আমাদের ড্রেস দিত না, কিন্তু আমার ফুফুরা তাদের ড্রেস ছাড়া আমাদের ঈদ হইতো না। ঈদ বলতে আমরা বুঝতাম যে ফুফুরা ঢাকা থেকে আসবে, নতুন ড্রেস দেবে, এটাই হয়তো ঈদ। যখন ঈদ ছাড়াও আমার ফুফুরা আসতো, সবাইকে বলতাম যে না, আমাদের বাসায় ঈদ আজকে। ফুফুরা আসছেন? হ্যাঁ, ফুফুরা আসতেছে, গিফট নিয়ে আসছেন। হ্যাঁ, এটাই বুঝতাম যে এটাই হয়তো। ইশিকা, তোমার চোখ অনেক সুন্দর। থ্যাংক ইউ গুরু। কেউ বলেনি কখনো? অবশ্যই বলছে সবাই, আমি তো বোরকা পরে চলি, তো সবাই আমার চোখ দুটো দেখেই বলে। না, তোমাকে যে দেখতে পাচ্ছি না সেজন্য যে সুন্দর লাগতেছে, এত আমি সৌন্দর্য কানা মানুষ না। অনেক সুন্দর এই চোখ, অনেক মায়াবী এই চোখে, অনেক কষ্ট আর অনেক না বলা কথা যেন ধারণ করতে পারে। অনেক গভীরতা তোমার চোখে, অনেক সুন্দর তোমার চোখ। তো আমি যখন আস্তে আস্তে লেখাপড়া করতেছি, ক্লাস 4-এ উঠি, তখন আমার লাইফে প্রথম আমাকে একজন প্রপোজ করে। কিন্তু ওই সময় প্রপোজ করা কি এটা আমি বুঝতাম না, প্রেম কি, ভালোবাসা কি। ওটাও কি চোখ দেখে? চোখ দেখে কি, আমাকে একদিন আমি রাস্তা থেকে স্কুলে যাচ্ছি, আমাকে একটা কাগজ দিছে হাতে। তা কাগজ দেওয়ার পর আমি বলতেছি এটা কি? পরে বলছে এটা তুমি পড়ে দেখো, তুমি তো ক্লাস 4-এ পড়ো, তুমি পড়তে পারবা, তুমি পড়ে দেখো। পরে আমি ওটা নিয়ে স্কুলে বইয়ের ভিতর রাখছি। বইয়ের ভিতর রাখার পর এখন ক্লাসে তো হেড ম্যাডাম আসছে। হেড ম্যাডাম, আমি তো বই দিই, আমি ফার্স্ট গার্ল, 1 রোল আমার, আমি বই দিছি। ম্যাডাম বইটা যখন খুলছে, তখন এই কাগজটা ম্যাডামের কাছেই পড়ছে। পরে ম্যাডাম খুলে বলতেছে এটা কি? আচ্ছা ম্যাডাম জানি না, রাস্তা থেকে আসতেছে, একটা ছেলে দিছে। পরে ম্যাডাম পড়তেছে, ম্যাডাম জোরে জোরেই পড়তেছে যে কাগজে লেখা ছিল লাইফের ফার্স্ট চিঠিতে, মনে আছে এখনো। তুমি কি কখনো দেখেছো তোমার ওই 2টি চোখ? আমরাও বলছি তোমার ওই 2টি চোখ, যে চোখের দিকে তাকালে হারিয়ে যায় অরণ্যে। আমরাও হারাচ্ছি। আমি অবশ্য কি রেখে হারাচ্ছি, কারণ বয়সের জেনারেশনে এত ফাঁক চাইলেও হারাতে পারছি না। বাট আসলে চোখগুলো অনেক সুন্দর। তারপর আর কি লিখছিল? পরে বলতিছে, ওরা লেখা ছিল যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ম্যাডাম বলছে এটা দিছে কে? ম্যাডাম আমাদের এখানে, আমি চিনি না, আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, ওইখান থেকে একটা ছেলে দিছে।
পরে ম্যাডাম বলতেছে কি আচ্ছা ঠিক আছে এই কাগজটা রিটার্ন তাকে নিয়ে দিবি। যে কি ম্যাডাম আবার ওইখানে ম্যাডামের চোখ কেমন ছিল বাই দ্য ওয়ে? ম্যাডামের চোখে ভালো ছিল। আচ্ছা, হয়তো ম্যাডাম ইন সাম এক্সটেন্ট রিলেট করতে পারছি কিনা যে আমাকেও তো ক্লাস 5-এ কেউ একজন এরকম চোখে নিয়ে কাব্য করেছিল। তারপরে শিখা পরে ম্যাডাম আবার ওই কাগজে লিখেছে তোকে জুতা ধরে পিটাবো। ওই কাগজে লেখা? হ্যাঁ ম্যাডাম লিখে দিচ্ছে। আমার মনে হয় ম্যাডাম তাকে যখন প্রপোজ করেছিল চোখ নিয়ে সেখানেও সেই কথাই লিখেছিল। ওকে, তারপর? পরে ওই কাগজটা বলছে যে ওকে নিয়ে দিবি। এখন ওকে যখন আমি দিতে গেছি তখন আমার চাচা দেখে ফেলছে যে ওকে আমি কাগজটা দিচ্ছি, আমি দিছি সেটা দেখছে। তোমার প্রেমের ভাগ্য ভালো না একেবারে। তারপর? পরে আমাকে আমার চাচা বাসায় যে জিজ্ঞাসা করছে যে ওই ছেলেটা তোকে কি বলছে, হঠাৎ করে জিজ্ঞাসা করছে, তো আমি ওইভাবে আর কি বুঝতে পারিনি, আমি না স্বীকার করছি যে না আমি তো এমন কোনো ছেলের সাথে দেখাই করিনি। পরে আমার চাচা বলছে আমি দেখছি তো একটা কাগজ দিছিস। পরে আমি বলছি না কাগজটা তো আমি দেইনি। আচ্ছা ও যদি বলে তাহলে কি হবে? এখন আমার চাচা যে আগে ওর সঙ্গে কথা বলে আসছে সেটা আমি বুঝতে পারিনি। পরে আমি বলছি না আমি তো এমন কারোর সাথে দেখাই তো করি নাই। পরে ওই ছেলেটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই ছেলেটা কাগজটা যখন খুলছে দেখে কাগজে লেখা যে তোকে জুতা ধরে পিটাবো। বাট ওটা তো তুমি লেখনি। না, পরে বলছে যে এটা লিখছে কে? পরে বলছে, আমি তো জানি না, ম্যাডামকে নিয়ে কাগজটা দিয়েছিলাম, ম্যাডামই লিখছে। ওইভাবে তখন বাসা থেকে আমাকে একটু সন্দেহ করা শুরু করলো যে আসলেই মনে হয় আমি যেহেতু না স্বীকার গেছি আমি মনে হয় এর ভিতরে ইনভলভড আছি। ওইখান থেকে বাসা থেকে একটু বেশি চাপ দিত যে স্কুলে যাবি, স্কুলে আবার চলে আসবি, রাস্তাঘাটে ফিরে যদি কারোর সঙ্গে দেখা করতে দেখি বা কথা তাহলে বলতে তোর দেখি, খবর আছে। হ্যাঁ তাহলে তো একদম। আমরা যখন এখানে ইশিকার চোখের কথা বলছি, এখানে দারুণ ভালোবাসার কথা বলছি, আমরা যখন প্রেমের কথা বলছি, আমার বারবার জানতে মন চায় যে আপনারা 100% কানেক্টেড কিনা আমার সাথে। যদি কানেক্টেড হন এর রিফ্লেকশন আসবে আপনারা লাইক কমেন্ট করতেছেন কিনা সেখানে। সত্যি যদি কানেক্টেড হন তাহলে সর্বোচ্চ পরিমাণ শেয়ার হওয়া উচিত। সত্যি যদি কানেক্টেড হন, আপনারা প্রোগ্রামে যদি আমাদের কাছে আসতে চান তাহলে অফকোর্স আপনাদের তো 21616 নাম্বারে টেক্সট তো করতেই পাচ্ছেন, এবং সেই সাথে আমাদের যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কমিউনিকেট করতে পারেন, যেখানে আপনারা জানান দিতে পারেন যে আমাদের এই জীবনের কথা, আমাদের কথা আপনাদের সামনে বলতে চাই। সেই জিনিসগুলো আমি একটু মিলিয়ে নিতে চাই যে সত্যি আমাদের সাথে আছেন কিনা, আমাদেরকে ভালোবাসছেন কিনা, আমাদের সাথে যত্ন করে আপনারা আমাদের সাথে আছেন কিনা। কারণ এত কষ্ট করি সপ্তাহব্যাপী, যে আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা আমার কাছে মনে হয় ডিজার্ভিং। কারণ কোনো রকমের নোংরামের আশ্রয় না নিয়ে, কোনো রকমের ফানের নামে, কোনো রকমের ভাড়ামির আশ্রয় না নিয়ে আমরা জীবনের সঠিক কথা, একেবারে নিখাত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। 01841904904 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন যে যারা আমাদের প্রোগ্রামে আসতে চান। লাইক করুন, লাইকটা ইম্পর্টেন্ট এই কারণে আমরা বুঝতে পারবো যে আমাদের এফোর্ট আপনারা পছন্দ করছেন। কমেন্ট করুন, জানান দিন যে আপনারা কিভাবে দেখছেন আমাদের প্রোগ্রাম। অ্যান্ড অফকোর্স সবচেয়ে ইম্পর্টেন্ট শেয়ার করুন, বহু মানুষের কাছে আমাদের ভালোবাসার কথা পৌঁছে যাক। এই সাধারণ মানুষগুলো অসাধারণ হোক, আমরা চাই না যে অসাধারণের ভিড়ে এই সাধারণ মানুষগুলো যেন হারিয়ে না যায়। ডেফিনেটলি নেক্সট প্রোগ্রামে আমরা তাকে নিয়ে হাজির হয়ে যাব। যাচ্ছি শিখার কাছে। শিখা বলছিলেন এই চোখ বড় কঠিন এক ব্যাপার, এ ঘোর যেন কখনো না কাটে, নেশায় আমাকে নিয়ে এসেছে তোমার কাছে, আরো অনেক বেশি কাছে, যে ঘুরে পড়েছে তোমার টিচার পর্যন্ত। হয়তো সে রিলেট করতে পেরেছিল ছোটবেলায়, আমাকেও এক বদমাস ছেলে এভাবে চিঠি লিখেছিল, যার ক্ষোভ হয়তো তোমার ওই ছেলেটির উপরে চালিয়েছে। যে তোকে কি লিখছিল উত্তরে চিঠিতে? উনি লিখছে তোমার চোখ দুটো কখনো দেখেছো, যে চোখের দিকে তাকালে আমি অরণ্যে হারিয়ে যাই। আহা। আর উত্তরে টিচার কি লিখেছেন? দেখে জুতা ধরে পিটাবো, তোর জুতা দিয়ে পিটাবো, নচ্ছার ছেলে কোথাকার। ওকে, আমরা এই ছিলাম গল্পে। দেন চাচা তো বুঝে ফেলেছেন যেখানে কোনো ব্যাপার আছে। তারপরে পরে বাসা থেকে একটু আমাকে চোখে চোখে রাখতেছিল, তা ওই সময় আমার একটু মানে ধারণা হলো হয়তো বা কারোর সঙ্গে কথা বললে এটাকে প্রেম বলে, আজকে থেকে কোনো ছেলের সঙ্গে কথা বলবো না। অর্থাৎ ক্লাস 4 এর পর থেকে তোমার প্রথম রিয়েলাইজেশন যে কোনো ছেলের সাথে কথা বলে এটারে প্রেম বলে, তো কথা বলা যাবে না। পরে 5-এ যখন উঠি তখন এরকম আরো একটা অফার পাই, কিন্তু আমার কথা হলো আমি কোনো ছেলের সঙ্গে কথা বলবো না। একটা কথা মনে পড়তেছে, বলা যাবে? আমার ছোটবেলায় এরকম রিয়েলাইজেশন ছিল, কারো টাচ হলে হয়তো there is a possibility to be pregnant in future। একদম আর্লি এজ, আমি বলছি 3-4 এর কথা, এরকমই ছিল। ওকে শিখা, তারপর? পরে ক্লাস 6-এ যখন উঠি তখন
আমার আব্বু একাই সংসার হ্যান্ডেল করতো। পরে আমার মেজো চাচা সে উদ্যোগ নিল যে বিদেশ যাবে। হুম হুম। তখন সে বিদেশ যাওয়ার জন্য 2বার টাকা জমা দেয়, 2বারই টাকা মানে মাইট দেয়। ওকে। তারপরে 3য়বার সবাই নিষেধ করে বাসা থেকে যে 2বার যখন বাধা পড়ছে আর যাওয়ার দরকার নাই, কিন্তু তার ইচ্ছা সে বিদেশ যাবেই। পরে 7 লক্ষ টাকা ঋণ করে সে বিদেশ যায়। হুম হুম। যাওয়ার পর ওইখানে যে 7 লক্ষ টাকাই ছিল সুদের উপর দেনা করা, তো ওইখানে যে সেটেল হবে তারপরে তো দেনা দেবে। একদম তাই। পরে ওই একটু সংসারটা চালানো তখন আমার আব্বুর পক্ষে একটু ইম্পসিবল হয়ে পড়তেছিল, যে আমার একটু স্বল্প আয়, তারপরে আবার এই যে সুদের দেনা, কোন রকম ভাবে সংসার চলতেছিল। তোমার সাথে কিন্তু অনেকে কানেক্ট করতে চাচ্ছে টেক্সটে, তুমি কিন্তু জানতে চাও কয়েকটা নাম? জি। ওকে। অনেকেই বলতেছে, যেমন তপু লিখেছেন, যেমন লিখেছেন নাদিরা চৈ লিখেছেন, চৈতি হয়তো পুরো নাম হতে পারে। নওয়াজ মালদা থেকে বরাবরের মতো আছেন, বারবার কমিউনিকেট করতেছেন। তবু লিখতেছেন আল্লাহর ভরসায় আল্লাহ যেন হেফাজত করুন, এবং মুসলিমদেরকে স্পেশালি আবু তোহা মাহমদ তার সেফটির জন্য বলেছেন। আমরা জানি যে হালে পরিমণিকে নিয়ে অনেক বড় রকমের কিছু কমিউনিকেশন গেছে। অফকোর্স, যে নো মিনস নো। যখন যে মুহূর্তে আমি কাউকে রিফিউজ করতেছি, তাকে কোনোভাবে আমরা প্রেশারাইজ করতে পারি না। যে ঘটনাটা ঘটে গেছে গত 5-6 দিন ধরে ফেসবুকে দারুণভাবে আলোচিত হচ্ছে, সোশ্যাল মিডিয়ামের থ্রু দিয়ে, এবং মেয়েটি যেভাবে কান্নাকাটি করে কথা বলছিল, খুব অসহায় দেখাচ্ছিল, যে এরকম প্রথম সারির বাংলাদেশের প্রথিত যশা 1,20,00,000-এর উপরে যার ফলোয়ার, তার যদি অবস্থা এরকম হয়, তো সাধারণ মানুষের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এক্স্যাক্টলি এই প্ল্যাটফর্ম তো সাধারণ মানুষের জন্য আছেই। কেউ কোনোভাবে ভিক্টিমাইজ যদি হন, প্রবলেমে পড়েন, কষ্টে পড়েন, কারো জায়গাতে হয়তো যাওয়ার মতো জায়গা নাই, কেউ আপনার কথা শুনতেছে না, প্রশাসন আপনার মামলা নিচ্ছে না, কেউ কর্ণপাত করছে না, এই চেয়ার রেডি, আমাদের হট সিট আপনার জন্য প্রস্তুত, যে কোনোভাবে আপনাকে সাপোর্ট করবে, আমরা পেট্রোনাইজ করবো আপনাকে। এটি শুধুই সাধারণ মানুষের জন্য ডেডিকেটেড এই চেয়ার, এই স্টুডিও এবং 90.4-এর এই ইথার। সো এই প্রবলেমগুলো তো চলতেছি। আসার খবর যে গত কয়েকদিন আমরা দেখেছি দৃশ্যমান পরিবর্তন, এবং এটাও সত্য যে আমাদের লাইফস্টাইলও পরিবর্তন রাখা উচিত, যাতে করে এমন ধরনের ঘটনার সুযোগ কেউ না নিতে পারে। এট দ্য সেম টাইম আবু তোহা আদনান, যার প্রসঙ্গটা আসছে, যে যার কথা আমরা বারবার শুনতেছি, ফেসবুকে কমিউনিকেট হচ্ছে, অসম্ভব দারুণ রকমের স্কলার, একজন স্পিকার এবং ইসলামিক স্পিকার হিসেবে সে তার কমিউনিকেশন করতে পছন্দ করে। তাকে আমরা দেখতেছি গত 3-4 দিন বা তারও বেশি সময় ধরে মিসিং। স্পেশালি তার ওয়াইফ যখন কান্নাকাটি করছিলেন, মিডিয়ার সামনে বলছিলেন যে আমার কলিজাটাকে ঠান্ডা করে দেন আপনারা, আমার কলিজাটাকে ঠান্ডা করে দেন, আমি নামাজ না পড়লে আমার ভালো লাগে না। আবু তোহা আদনান স্ত্রী বলছিলেন, ইয়াং একটি মেয়ে, নিজেকে দারুণভাবে পরিমার্জিতভাবে উপস্থাপন করছেন। স্রষ্টা যেভাবে যে পোশাকে দেখতে পছন্দ করেন, মেয়েটি ঠিক সেই পোশাকে নিজেকে আচ্ছাদিত করে কি চমৎকারভাবে কথাগুলো বলছিলেন, যে আমার কলিজাকে ঠান্ডা করে দেন, আমার কারো কাছে যাওয়ার জায়গা নাই, আমার আবু তোহা আদনানের পক্ষ থেকে বলার কেউ নাই, আমরা অনেক বিখ্যাত কেউ না, কিন্তু আমার কলিজাকে ঠান্ডা করে দেন, হয় আমার আবু তোহা আদনানকে আমার কাছে পাঠান, নাহলে আমাকে তার কাছে পাঠিয়ে দেন। কি সরল সহজ স্বীকারোক্তি এবং কি সরল সহজ চাওয়া, এই জিনিসগুলো সমাধান হোক, সেটা আমরা চাচ্ছি। অনেকেই কিন্তু এই টেক্সট করেছেন, যেটা আমি কমিউনিকেট করলাম। শায়লা শাফিয়ান লিখেছেন যে গুরু হাউ আর ইউ? আই এম ফাইন। আবু মোহাম্মদ মুস্তাকিন লিখেছেন লাভ গুরু, ইয়া আই লাভ ইউ গুরু, আই লাভ ইউ, আপনাকেও ভালোবাসি। উম্মে, আমি বানান যদি ঠিক করতে পারি, হুমে আর ইম্মে হানি, আই এম সরি বানানো হয়তো ভুল বলছি। গুরু কবিতা শুনতে চাই আপনার মুখে, কোনটা বলবো? ওইটা তো বলছিলামই যে এ ঘোর যেন কখনো না কাটে। এই চোখের দিকে তাকালে শুধু এটাই মনে চাচ্ছে, নেশায় আমাকে নিয়ে এসেছে তোমার কাছে, আরো অনেক বেশি কাছে, তাই জীবনে চাই না তো কিছু আর, চাওয়ার শুধু একটাই, এ ঘোর যেন কখনো না কাটে। উদ্ভ্রান্ত আমি আজ সত্যি অনেক দামি, বহুদিনের সাধনায় তোমার এই চাহনি, তোমার এই নজর, এটাকে যেন ছুঁয়ে ফেলেছি আমি। আর জীবনে কষ্টের কিছু নাই, তোমার সাথে পথ চলা, পায়ে পায়ে পথ চলা, সারাদিন কথা বলা, জীবনে সত্যি চায় না তো কিছু আর, চাওয়ার শুধু একটাই, ইশিকা হে ঘোর যেন কখনো না কাটে, নেশায় আমাকে নিয়ে এসেছে তোমার কাছে, আরো অনেক বেশি কাছে। এবং প্রচুর টেক্সট, এরকম আরো অনেকে টেক্সট লিখেছেন যারা জানতে চাচ্ছেন। গুরু, আমি অনেক আগে থেকে শুনি আপনার প্রোগ্রাম, লিখেছেন সাজু মোল্লা।
মোহাম্মদ মিলন শেখ লিখেছেন যে ঢাকা থেকে শুনছি। ফরিদুল লিখেছেন তিনি আমাদের সাথে আছেন। সেলিম লিখেছেন আই লাভ ইউ ভাইয়া, গুরু লাভ ইউ লিখেছেন, বাট ভাষা তো হিন্দি, আই মিন দেশের ওই পার থেকে, রাইট, বাউন্ডারি ওই পার থেকে, এর জন্য পড়তে পারছি না হিন্দি লেখা সেই নামটি। ভালোবাসা অনেকজন, আমার মনে হয় আপনি বুঝতে পারেন আমাদের বাংলা ভাষা, অসম্ভব ভালোবাসা, বর্ডার ওই পার থেকে আমাদেরকে ভালোবাসেন, তাই অতিথিকে একটু আমরা সুযোগ দিচ্ছি এখন। তাও আপনারা বলেছেন তারই কথা প্রেক্ষিতে মেহেদি হাসান বলেছেন, চলে যাচ্ছে অতিথির কাছে। ইশিকা, পরে আব্বুর পক্ষে সংসার চালানোর আমাদের 3 ভাই বোনের লেখাপড়া খরচ দেওয়া একটু আমরা বলছিলাম যে tough স্ট্রাগল করেছেন, অনেক কষ্টে আপনাকে মানুষ করেছেন, এর মধ্যে আপনার ছোটবেলার ঘটনা ঘটলো, একটু বড় হন, অনুষ্ঠানে যেহেতু আমাদের সময়ও পার হয়ে এসেছে, তারপরে কি হলো? পরে আমি টিউশনি করাতাম আমার আব্বুর যাতে একটু সহজ হয় সংসার চালানো, তারপরে আমাদের লেখাপড়া দেওয়া মানে খরচ দেওয়ার জন্য। যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার একটা ফ্রেন্ড মারা যায়, সুইসাইড করে। ও একটা রিলেশন করতো, ওইভাবে সুইসাইড করে। তখন থেকে রিলেশনের প্রতি আমার আরেকটু ঘৃণা বেশি, যে এই ধরনের কোনো কিছুতে জড়ানো যাবে না, তাহলে এর মতো সমস্যা আমাদেরও তো হতে পারে। তা ওইখান থেকে মোটামুটি রিলেশন এইসব দিকে খুব একটা ঘৃণার দৃষ্টিতে দেখতাম। তা টিউশনি করাতাম, ওরকম কোনো রকম এসএসসিটা পাশ করলাম। এসএসসিটা পাশ করার পরে যখন ইন্টারে ভর্তি হবো, ইন্টারে ভর্তি হওয়ার মতো আমাদের মানে টাকা কাছে নাই। তখন কি করব, নানা বাড়ি ফোন দিলাম মামার কাছে, মামা কোনো রকম দিল, ইন্টারটা ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ফ্যামিলিতে আরো বেশি সমস্যা শুরু হয়ে গেল, যেহেতু চাচা দিনাগুলো দিতে পারতেছে না, যে টাকা পাঠায় সেটা সুদের দিনা দেয়, কিন্তু আসলটা সুদ হচ্ছে না। একদম। পরে ওই সময় আমার বাবা আবার একটা সমস্যার মধ্যে পড়ে যায়, যে সে যেখানে চাকরি করতো ওইখানে তার এক বন্ধু একজনকে চাকরি দেওয়ার কথা বলে 6 লাখ টাকা নেয় তার কাছ থেকে। তো আমার বাবা আবার ওইটার সাক্ষী ছিল। তা সেই লোক যখন 6 লাখ টাকা নিয়ে চলে যায়, তখন ওই পুরো প্রেশারটা আমার বাবার উপর পড়ে, সে যেহেতু সাক্ষী ছিল। পরে 6 লাখ টাকা আমাদের পক্ষে তো ওই সময় দেওয়াটা একদম আরো বেশি সমস্যা ছিল। পরে আমাদের বাড়ির পাশে আমাদের জমি ছিল, 9% জমি বিক্রি করে 6 লাখ টাকা শোধ করে। তো ওই 6 লাখ টাকার শোকে আমার বাবা প্রায় মানে পাগল হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, ঠিক আছে, ওনার কোনো সেন্স ছিল না। তো ওই সময় পুরো সংসারের দায়িত্বটা এক তো অনেক কষ্ট করে 15 জন পরিবার, যৌথ হ্যাঁ, পরিবার, হ্যাঁ। টানতেছেন একাই, হ্যাঁ আবার 6 লাখ টাকার এই যে ঘাটতি, হ্যাঁ। সব মিলিয়ে তিনি একদম বিদিশা অবস্থা। হ্যাঁ ওরকম তারপর হয়ে গেছিল। ওরকম হয়ে যাওয়ার পরে তখন আমাদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছিল। তো ওকে, সবাই বলতো যে যতই কষ্ট হোক ইশিকা লেখাপড়া ছেড়ো না, কারণ তোমার মা বাবার অনেক স্বপ্ন, ঠিক আছে, তুমি লেখাপড়া ছেড়ো না। তা আমার ওই ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া কখনো ছাড়বো না, আমি যতই কষ্ট হোক আমি অন্তত যেভাবে আমার লেখাপড়াটা চালাবো। আমি টিউশনি করতাম, তারপরে আশেপাশে মানে যখন যে কাজটা পাইতাম ওইটাই করতাম, মানুষের খাতা সেলাই করতাম, যে আমার লেখাপড়াটা যেন বন্ধ না হয় সেজন্য। পরে মোটামুটি ভাবে আমি ইন্টার ওইরকম ভাবে লেখাপড়া করিনি, যেহেতু আমার 1 থেকে 8 পর্যন্ত এক রোল হতো। বরাবরই ফার্স্ট ছিল হ্যাঁ। তুমি, যখন ক্লাস আমি 1 থেকে ক্লাস 8। হ্যাঁ যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাবার কাছে আমি একবার বলছিলাম, আব্বু আমার তো প্রত্যেক ক্লাসে এক রোল হয়, আপনি তো কখনো আমার স্কুলে যান না, সবার বাবা যায়। আমি মানে খুব একটা ক্ষোভ নিয়ে তাকে কথাটা বলছি। বলার পর আমার বাবা বলছে যে ঠিক আছে, যদি তোমার ক্লাস 8-এ বোর্ড পরীক্ষা তোমার যদি এক রোল হয় তাহলে আমি যাবো স্কুলে, ঠিক আছে। তা ওই সময় আমার মনটা অনেক খারাপ হয়ে যায় যে বাড়ির পরিবেশ অতটা ভালো না, আর এই বছরে আমি লেখাপড়া বেশি ভালো করে করি নাই, আমার এক রোল হবে কিভাবে। তা যখন আমার রেজাল্ট দেয়, আমার বাবা তখনও স্কুলে যায়নি। যখন মাইকে অ্যানাউন্স করেছে যে ইশিকার এক রোল হয়েছে, তখন আমার বাবা মানে পাগলের মতো ছুটে আসছে স্কুলে। তো ওই সময়টা ছিল আমার লাইফের মানে সব থেকে একটা ইম্পর্টেন্ট মোমেন্ট, যে আমার বাবার কাছে একটা জিনিস চাইলাম, সেটা অন্তত আল্লাহ পূরণ করছে, যে আমার এক রোল হয়েছে। ইন্টারে বাবার অভিব্যক্তি কেমন ছিল? মাইকে শুনে ছুটতে ছুটতে চলে গেছে। হ্যাঁ আমার কাছে চলে আসছে, এসে আমাকে জড়াই ধরছে, জড়াই ধরে বলতেছে যে আমার সম্মানটা অন্তত আছে, যে এত কষ্টের পরও রেজাল্টের জায়গায় আছে। যখন ইন্টারে পড়ি তখন পরিবারের ওরকম সমস্যা, লেখাপড়াটা আরো একটু টাফ হয়ে গেছিল বেশি। তা ওই সময় লেখাপড়া করতেই মানে হবে না সেরকম, তারপরও কন্টিনিউ করে ভাবছি যে অন্তত আমার জন্য সার্টিফিকেটটা বের হয়, আমার ভালো রেজাল্টের দরকার নেই, ঠিক আছে। তো কোনো রকম আমি পরীক্ষাটা দেওয়ার পরে আমার রেজাল্ট আসে GPA 4.00।
মানে রেজাল্টটা পেয়ে আমি অনেক বেশি খুশি। এখন সবাই বলতেছে যে তোমার মতো একটা স্টুডেন্ট 4 পায় কিভাবে, কিন্তু আমি উপরওয়ালার কাছে বলতেছি আল্লাহ মানে তুমি যেটা দিছো তাতেই আমি খুশি, কারণ পরীক্ষাটা আমি দিছি, আমি জানি যে আমি কিসের উপর পরীক্ষাটা দিছি। পরে ইন্টারের পরে যখন অনার্সে ভর্তি হলাম, আমার দাদা স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক। ওইখানে আমার দাদার পিছনে অনেক টাকা খরচ হয়েছে। অ্যাটলিস্ট ফ্যামিলি মানে পুরোটাই একদম বিপর্যয়। ফ্যামিলির মানে যে ভালোবাসাটা ছিল সবার, সেটা আর কি এই পরিবেশের কারণে একজনের প্রতি আরেকজনের একটা মানে ভালোবাসার জিনিসটা আর নাই। সবাই সবার প্রতি মানে একটা অন্যরকম আচরণ, যে একটা আছে না, পরিবারের অবস্থা ভালো না, সবাইকে কম বেশি টানতে হচ্ছে, ঠিক আছে। তা আমার চাচা ওই সময়, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার চাচা চলে আসে বিদেশ থেকে 18 সালে ডিসেম্বর মাসে। তখন উনি দিনা ছিল 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার ঋণ অবস্থায় উনি বিদেশ থেকে চলে আসে। বিদেশ থেকে চলে আসার পরে আমার আব্বু ওনাকে বলে যে তুই সংসারটা এখন একটু দেখ, আমি ঢাকায় যে দেখি কি করতে পারি। তা আমার আব্বু আবার ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে আমার চাচা কিচ্ছু করে না, কিন্তু তারপরও আমার বাবাও কিছু করতো না। ওই সময় মানে সংসারটা আমার চাচা মোটামুটি চালাতে আমার চাচির আবার কোনো বাচ্চা ছিল না, তা ওনাকে আবার ডাক্তার দেখানোর পিছনে ওই সময় আরো 3 লক্ষ টাকার ঋণ হয়ে যায়। 5 লক্ষর সাথে 3 লক্ষ, 8 লক্ষ টাকা অলরেডি আবার ঋণ। এবং সেই সাথে আপনার বাবার তো, তুমি যে তোমার বাবার কথা বলছিলে যে 6 লক্ষ টাকা। হ্যাঁ, 6 লক্ষ টাকা ওটা তো জমি বিক্রি করে পরিশোধ করছে, কারণ ওটা করা লাগছে। ওকে। পরে আমার চাচা এরকম সংসার চালাচ্ছে, কিন্তু উনি তো কিছু করেন না, ওনার তো সংসার চালানোটাই ইম্পসিবল। তারপরে উনি ওই সময় বেশি ঋণ হয়ে যায়, দেখা যাচ্ছে কি আজকে বাজার হলে কালকে বাজার হচ্ছে না, যেদিন বাজার হচ্ছে সেটা ঋণের উপরই বাজার হচ্ছে। তা আমাদের মোটামুটি দিন কাটতেছিল খেয়ে না খেয়ে, এরকম যে আজকে খাচ্ছি কালকে খাচ্ছি না, এরকম আমার দিন কাটতেছে। কিন্তু তারপরে আমার একটা ঝুঁকি যে আমি লেখাপড়াটা আমি ছাড়বো না। পরে আমি অনার্স ফার্স্ট ইয়ারে কয়টা বই সেটাই আমি জানি না। এখন পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, ফর্ম ফিল আপের ডেট, এখন তো আমার ফর্ম ফিল আপ করা লাগবে। তো সেক্ষেত্রে তো চরম কষ্ট কাছ থেকে দেখেছো। হ্যাঁ, অনেক অনেক। কিভাবে ম্যানেজ করতে তোমরা? অনেক তো 15 প্রায় 14-15 জন পরিবার। হ্যাঁ, আমার কেউ ফুফাতো খাচ্ছে কেউ খাচ্ছে না, তো তোমরা নিজেদেরকে কিভাবে বুঝ দিতে ওই সময়টাতে? আমার বুঝ ছোটবেলা থেকেই ছিল যে দেখতেছি তো বাবা এতগুলো মানুষকে টানতেছে, চাহিদা সীমিত রাখাই ভালো, উপরে না যায়। মানে তারপরেও ক্ষুধা তো অন্য জিনিস, তুমি তো বাচ্চা একটা মেয়ে তখন। হ্যাঁ এই যে সারাদিন কি করতে, তখন ক্ষুধা লাগতো তো তীব্র ভাবে, রাইট? হ্যাঁ, যখন ক্ষুধা এমন লাগতো- হয়েছে সারাদিন খাওনি কিছু? হ্যাঁ, এমনও আছে, খাইনি সারাদিন। মানে কি ঘুরে ফিরে রান্নাঘরে যাইতে যে কিছু হয়েছে কিনা তাই দেখার জন্য, নাকি না যাইতেও না? না, এটা যাইতাম না, কারণ আম্মু আব্বু কষ্ট পাবে। আহা, আম্মু আব্বু কষ্ট পাবে বলে এটা কখনো বাবা মাকে বুঝতে দিতাম না। আমি জুয়েল, আমাদের মতো বিগড়ে যাওয়া যারা সন্তান, আরো যারা আছে স্পেশালি যে লাইভে এবং 90.4 এর থ্রু দিয়ে শুনছি যে আমরা এত ভালো পরবরিশ পাওয়ার পরেও বাবা মার প্রতি আমাদের অনেক অবজেকশন। জুয়েল আছে কিনা জানি না, আমার তো বহুত এরকম কমপ্লেন আছে। বাবা তো চলেই গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুন। এত কিছুর পরেও আমাদের শান্তি হয় না, এত কিছুর পর আমাদের স্যাটিসফ্যাকশন থাকে না। ভাইরে, এখন এই মুহূর্তে বাবা এবং মায়ের পা ধরে কান্নাকাটি করুন, ক্ষমা চান যে অবস্থাতে তুমি রেখেছো। স্রষ্টার অনেক বড় পাওয়া, যেমন বাবা মা ঔরসে আমরা জন্ম নিয়েছি। বাচ্চার মেয়েটিকে দেখুন, যে একদম ছোট্টবেলার বয়স। আমি জিজ্ঞেস করছিলাম যে কষ্ট লাগে না? ক্ষুধা তো ক্ষুধায়, একটা বাচ্চা মেয়ে ও তো ছুটে দেখতে চাইবে যে দেখি রান্না হইলো কিনা। আমাদের এই প্রোগ্রামে একবার এরকম শুনছিলাম যে এক বাবা তার খাবার দিতে পারে না বাচ্চারা, এই জন্য বারবার বোরে বলছে যে চুলার পানি গরম করতে থাকো, যাতে বাচ্চারা কাঁদতে কাঁদতে একসময় বুঝবে যে ভাত হচ্ছে। এভাবে কাঁদতে কাঁদতে একসময় হয়তো ঘুমিয়ে যাবে। কোনোভাবে সমাধান দিতে পারতেছে না, সেই কারণে তো মেয়েটি আমাকে প্রত্যুত্তরে বললো যে আমি মন চাই যে দেখি রান্না হলো কিনা, কিন্তু যায় না, পাছে আমার বাবা মা কষ্ট না পেয়ে যায়। তারপরেও তার সর্বোচ্চ প্রচেষ্টা ছিল যে কিভাবে নিজেকে তৈরি করতে পারি, নিজেকে সফল করতে পারি। আর আমরা এত কিছু পাওয়ার পরেও কত অবজেকশন আমাদের। তারপরে শিখা পরে আমার অনার্সে যখন ফর্ম ফিল আপের ডেট দেয়, তখন বাসায় বলি, বাসায় বলার পরে আমার অনার্সে ফর্ম ফিল আপ করতে 2700 টাকা লাগবে। তো এখানে 2700 টাকা বলতে আমার কাছে প্রতি মুহূর্তে কষ্ট, অভাব, দুঃখ।
2700 টাকাকে মনে হচ্ছিল 27,000 টাকা লাগবে। হুম। বাসায় যখন বলছি তখন কি করবে, আমার আম্মুর 4টা হাঁস ছিল, হাঁস বিক্রি করে দিচ্ছে, 1200 টাকা হয়েছে। পরে ওই টাকা আরেকজনের কাছে এনে কোন রকম ফর্ম ফিল আপটা করি। এখন ফর্ম ফিল আপের পরে 2 মাস টাইম পাওয়া যায়, হুম। কিন্তু আমি তো নিজেই জানি না যে আমার অনার্সে কয়টা সাবজেক্ট আছে। বইপত্র নাই কিচ্ছু না। হ্যাঁ, কিচ্ছু নাই। পরে কি করব, বাড়ির পাশের একজনকে সেকেন্ড ইয়ারে পড়ে তার ফার্স্ট ইয়ারের বই কটা আনে ওই পড়ি। তো ওই সময় আমার যখন ফার্স্ট ইয়ারে পরীক্ষার, ওই জায়গাটাতে আমি আরেকবার ফিরতে যাচ্ছি শিখা। অনেক ক্ষুধা লাগতো, কি করতে তোমরা? তোমাদের তো বাকি ফুফাতো বন্টন অনেকেই ছিল না, হ্যাঁ। কি করতে তোমরা? ফুফাতো বোনরা, আমার বড় ফুফুর বাসা ছিল বাড়ির পাশে, ওইখান থেকে খেয়ে আসতো। আর তুমি কি করতে? আমরা কি করবো, আমরা এই যে ঘুরতেছি ফিরতেছি, আমি তো সারাদিন টিউশনি করাতাম, ঠিক আছে। কিন্তু ক্ষুধা তো পেটে, হ্যাঁ, তুমি তো পেটে বাচ্চা একটা মেয়ে, অসম্ভব ক্ষুধা, কি আর করতে? যে সময় টিউশনি করাতাম ওই বাসায় বাড়ির পাশে, তারা তো দেখতো যে খাইনি, তারা খাবার দিলে বলতো আমার ভাই বোন আছে তো। তাও খাইতে না? না, ভাই বোন আছে তো, তা ওদের- তখন ওরা, ওদেরকে বাদ দিয়ে আমি খাইতে? না, ওদের বাদ দিয়ে আমি খেতে পারবো না। পরে তারা প্যাকেট করে দিয়ে দিত যে নে যা, ভাই বোন নিয়েই খা, তুই তো খাবি না তা তো জানি, এই জন্য ওনারা দিয়ে দিত। চোখটা আল্লাহ আমার তোমার এমনি এমনি দেয়নি শিখা। এই চোখে অনেক মায়া, অনেক স্নেহ, অনেক ভালোবাসা। আমি জানি না যে তোমার গল্প কোথায় গিয়ে ঠেকবে। তারপর পরে ওই সময় পরীক্ষা যখন ফার্স্ট ইয়ারে চলে আসে, তখন আমাদের বাসায় কারেন্ট বিল অনেক, বিদ্যুৎ বিল অনেক জমে গেছে, এর জন্য কারেন্টও কেটে দিয়ে দেয়। এখন আমি এমনিতে তো আগে পড়ি নাই, এখন যদি একটু না পড়ি তাহলে কিভাবে হবে। পরে বড় ফুপুদের বাসায় যাই বই নিয়ে পড়তে। তাদের 2টা রুম, এক রুমে টিভি আছে আর এক রুমে লাইট আছে, কিন্তু ওই রুমে টিভি নাই। তা পাশের রুমে যে যখন পড়তেছি, একদিন পড়ার পরে, ওই দিন মোটামুটি পড়ছি কিছুটা, পড়ার পরে প্রথম পরীক্ষাটা গেল, দ্বিতীয় দিন পড়তে গেছি, তখন দেখি ওই রুমে লাইট খোলা। পরে আমার ফুপুকে জিজ্ঞাসা করতেছি যে লাইটটা খোলা কেন, বলতেছে বাল্ব কেটে গেছে। হুম। বাল্ব কেটে গেছে, এখন যদি টিভির রুমে বসে পড়তে পারো পড়ো, নাইলে তোমার মতো করে কি করবা তুমি করো। তোমার কোনো কারণে আলাদা ঘরে কোনো বিদ্যুৎ বিল দিতে না, রাজি না। না? তারপর পরে আমার খুব রাগ হয় যে আমি তো বুঝতে পারছি ওটা ইচ্ছা করে খুলে রাখছে, আমি রাগ করে এখান থেকে চলে আসি, যার ফুফু বাড়িয়ে যাবো না, পড়বই না। পরে বাড়ির পাশে একবারই পড়তে যাইতাম, ওই টিভির রুমে বসে পড়তে হয়, ওটা আমার ভালো লাগে না। পরে নিজে বললাম পরীক্ষায় আমি দিব না। তখন বাসা থেকে বলতেছে যে পরীক্ষা দিবি না কেন, যেভাবে হোক পরীক্ষাটা দে। পরে পরীক্ষাটা আমি কোনো রকম ভাবে দিলাম। দেওয়ার পরে যখন সেকেন্ড ইয়ারে উঠি, জানুয়ারি মাসের 12 তারিখে আমার দাদা মারা যায়। Okay. দাদা যখন মারা যায়, তখন আমার দাদা মারা যাওয়ার 3 দিন আগে ওনার জবান বন্ধ হয়ে গেছিল। তা ওনার জবান বন্ধ হওয়ার আগে লাস্ট কথা উনি আমার সঙ্গে বলছিল। উনি আমাকে বলছিল যে, মানে কথা স্পষ্ট আসে না, তারপর উনি বলছিল যে আমি যদি মারা যাই তা আমার সংসার থাকবে না, একদম মানে ছড়ানো ছিটানো হয়ে যাবে। তা আমি ওনার হাত ধরে আবার বলতেছি যে এতদিন যদি ঠিক থাকে, এত কষ্টের পরেও তা সামনেও ঠিক থাকবে, এটা নিয়ে আপনি টেনশন করেন না। পরে বলতেছে কি যে তোমার তো অনেক রাগ, এত রাগ মেয়ে মানুষের ভালো না, তা তুমি কখনো রাগ করবা না। আর বলতেছে যে মেয়েরা সহজ সরল হলা ভালো, কিন্তু এত সরলতাও ভালো না, যে যতটা সরলতা তুমি, নিজেকে একটু স্ট্রং করো। উনি আমাকে ওইভাবে বলতেছে। তা আমি শুধু হাসতেছি তার পাশে বসে, সে বলতেছে। পরে ওনার 1-1.5 ঘন্টা পরে ওনার জবান বন্ধ হয়ে গেছে, উনি আর কারোর সঙ্গে কথা বলেনি, লাস্ট কথা উনি আমার সঙ্গেই বলছেন। পরে আমার দাদা মারা যাওয়ার পরে আমার ছোট ফুফুর যে হাজবেন্ড, তার কাছ থেকে, কিন্তু তোমার শিক্ষা জীবন, তোমার পারিবারিক অবস্থা, তোমার পড়ালেখা, তোমার জীবনে কি অন্য কোনো টুইস্ট আসছে জীবনে? একদম সরাসরি এই ঘটনা যেতে চাই। মানে টুইস্ট বলতে আমি প্রেমই বুঝি, আসছে না এসব কিছু? হ্যাঁ অবশ্যই, কিভাবে? ওইখানেই যাচ্ছি। একদম সরাসরি যাই। মানে এটা বলতে গেলে তো আর একটা ঘটনা আমার বলতেই হবে, নাইলে বলো। কারণ আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে আমি প্রথম যখন উঠি, তখন আমার ছোট আন্টির হাজবেন্ডের কাছ থেকে আমার চাচা 2 লক্ষ টাকা নিয়েছিল। তো 2 লক্ষ টাকার জন্য খুব চাপ দিচ্ছিল। তা চাপ দেওয়ার কারণে আমার দাদি আর আমার বড় ফুফুর পরামর্শ অনুযায়ী আমার মেজো চাচা ব্র্যাক থেকে 2 লক্ষ টাকা লোন নেওয়ার একটা করে। তা লোন নেবে কিভাবে, কার নামে? আমার আম্মুর নামে, আমার আম্মুকে না জানায়, ঠিক আছে। তা আমার আম্মুকে শুধু বলে যে একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, টাকা জমাবো, সেরকম একটাই। 2 লক্ষ টাকা লোন ওঠানোর পরে
ওই লোকরা যখন প্রথম মানে মাসে ছিল 20,000 টাকা কিস্তি, তা যার 20 টাকা ইনকাম নেই সে 20,000 টাকা দিবে কোথা থেকে? একদম তাই। পরে প্রথম মাস থেকেই লোন বকেয়া আসতেছে, কিস্তি নিতে লোক, তখন জিজ্ঞাসা আমরা করি- হয়তো এই আলাপগুলোতে আবার আসবো শিখা, একদম সরাসরি যদি তোমার টুইস্টের মধ্যে চলে যায়। আচ্ছা, আমি ঢাকা চলে আসি। হুম। ঢাকায় আসার পরে ফেসবুকে যে সময় প্রথম লকডাউন দিল করোনার জন্য, ওই সময় একটু ফেসবুকটা বেশি চালানো হইতো। তো আমার যে আইডিটা ছিল ওই আইডিটা হ্যাক হয়ে ফেসবুক কি গেছিল। কোনো কাজিনের নাম নাকি এটা? ও আচ্ছা, এই ফেসবুক। Yes. আরে সব নষ্টের গোড়া এই ফেসবুক। আমরা নাই জয় কীর্তন করতেছি কারণ ফেসবুকের থ্রু দিয়ে আমরা রুবরু হচ্ছি আমাদের লিসনারদের কাছে, কিন্তু এই ফেসবুক যে কি জিনিস। ওকে, তারপর ফেসবুকের মাধ্যমে আমার আইডি হ্যাক যোগাযোগ হলো। হয়েছিল। আচ্ছা, আইডি হ্যাক হলো। নতুন আইডি খুলছি। তো আমার সেকেন্ড ইয়ার পরীক্ষার জন্য খোঁজ খবর নেওয়া ছিল। তো আমি কসিনের স্যারদের সঙ্গে মানে কন্টাক্ট করতাম যে আমাকে একটু খবর দিয়েন যে কবে কি পরীক্ষা হয়। ওরকম ভাবে একটা স্যারকে আমি মোটামুটি ভাবে কন্টাক্ট করি। তা স্যার আমাকে নতুন আইডি তো আমাকে চিনতে পারে না, আমি আমার নাম দিয়ে খুলি নাই। তা বলছে তুমি কে? তাই আমি বলছি আমি ইশিকা। পরে বলতেছে স্যারের কি- নামটাম আছে কোনো, মানে একটা নাম তো আছে, কি নাম ওনার? হ্যাঁ বলেন। তার নাম হলো মোহাম্মদ মাসুম বিল্লাহ। আচ্ছা, নিকনেম কি? মাসুম বলে সবাই ওকে, ডাকে। মাসুম। ওকে, মাসুম। ওকে, উনি বললেন যে উনি বলতেছে কে? তাই আমি বলছি আমি ইশিকা। তা বলতেছে যে নতুন আইডি। পরে আমি বলছি আমার আইডি হ্যাক হয়ে গেছে। পরে বলছে প্রেম করো? তাই বলছি না, প্রেম করি না। পরে বলতেছে যে কেন প্রেম করো না? আচ্ছা, আমার কোনো ছেলে ভালোই লাগে না। পরে সে আমাকে বলতেছে যে জীবন সঙ্গী যে কাউকে করা যায়, ভালো না লাগার কি আছে? পরে আমি বলছি, তাহলে তো আপনাকেও করা যায়। আমি ওনাকে ডাইরেক্ট ফোর্স করছি, তাহলে তো আপনাকেও করা যায়। তো উনি আবার বলছে কি আমাকে পছন্দ হয়। এখন আমার খুব ভয় লাগতেছে ওই সময় যে স্যার তারে আমি কি বলবো পছন্দ হয় কিনা। ভয় লাগতেছে বলতেছো, বাট ফার্স্ট ডায়লগটা যেরকম মারছো। পরে সে আমাকে বলতেছে কি হলো বলো, পছন্দ হয় কিনা। আর তুমি এত সাহস পাইলে কেমন ওই কথা বলার? এই এটা কথা- বিশাল ব্যাপার। উনি সে তো আমাকে স্যার, রাইট? হ্যাঁ দাম করে কি বলছো যে তাহলে তো আপনারও করা না, যায়? উনি আমাকে বলতেছিল যে কসিনের কাউকে পছন্দ হয় না, কোনো টিচারকে পছন্দ হয় না। উনি আমাকে বারবার বলতেছিল ও কোনো আচ্ছা, teacher কে সে পোক পছন্দ- করতেছিল কোন হ্যাঁ, হ্যাঁ। টিচার বা কাউকে পছন্দ হয় কিনা। হ্যাঁ, তাই আমি বলছি টিচার পছন্দ করে কি হবে? তো উনি আমার বলছে জীবন সঙ্গী যে কাউকে করা ও যায়। আচ্ছা আচ্ছা, বৈধ করছিল। হ্যাঁ। তখন তুমি বলছো যে তখন ওই কথার উপর আমি বলছি তাহলে তো আপনাকেও করা যায়। হুম হুম। তো পরে উনি বলতেছে যে কি হলো বলো, আমাকে পছন্দ হয় কিনা, মানে বারবার বলতেছে। বলার পরে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে ফোন, রাত্রেও আমার পাশের ফ্ল্যাটে থাকে, আমি ওর কাছে ফোনটা দিয়ে আমি বলছি তুই একটু ফোনটা দাও, আমি একটু কথা বলেছি। ওই মেসেজগুলো দেখে ও ধাম করে লিখে দিয়েছে যে হ্যাঁ আপনাকে পছন্দ হয়। ওই ফ্রেন্ড লিখছে। হ্যাঁ, ফ্রেন্ড লিখছে যে হ্যাঁ আপনাকে পছন্দ হয়। পরে স্যার বলছে কেমন পছন্দ হয়? এবার ও বারবার লিখতেছে এমনি পছন্দ, এমনি পছন্দ। পরে বলছে স্বামী বানানোর মতো। স্যার আমাকে বলছে স্যার তো একদম টান দিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ, গানের মতো। স্যার বলতেছে স্বামী বানানোর মতো। আমি ওই মেসেজটা যখন এসে দেখছি তখন আমি পুরোই ভয় পেয়ে গেছি। আমি 3 দিন আর ফেসবুকে ঢুকি নাই। তো তোমার বান্ধবী এই কমিউনিকেশন চালাইছে হ্যাঁ, অলরেডি। তারপর আমি যখন দেখছি স্যার কমেন্ট করছে যে স্বামী বানানোর মতো, তখন আমি আর ফেসবুকে 3 দিনে ভয়তে ঢুকি নাই। 3 দিন পরে ঢুকে দেখি কি অনেকগুলো আমার কি টেক্সট করছে যে কি হলো বললে না তো, কি হলো বললে না তো। পরে আমি ওনাকে মেসেজ দিচ্ছি যে হাই ভাইয়া কেমন আছেন, আমি ওনাকে ভাইয়া বলেই ডাকি। তো উনি বলতেছে কি হা একটা রিয়াক্ট দিছে যে প্রেমিককে কেউ ভাইয়া বলে, ঠিক আছে। তাই বলছে আপনি শিওর কিভাবে আমি আপনাকে প্রেমিক বলছি? তা সে বলছে তুমি তো বলছো যে আমাকে তোমার পছন্দ হয়। পরে আমি বললাম আপনি আমাকে দেখছেন না? তা গুরু এখানে একটা আপনি নোট করে রাখেন। উনি আমাকে বলছে যে হ্যাঁ আমি তো তোমাকে দেখছি, না দেখে তো বলি না। পরে আমি বলছি বলেন তো আপনি আমি কেমন? পরে বলছে তুমি তো ওই যে হাত পা মোজা পরে বোরকা পরে ঢেকে ঢুকে চলো, তুমি সেই মেয়েটা না? তাই আমি বলছি হ্যাঁ আমি তো সেই মেয়েটা। তার মানে তুমি জিজ্ঞেস করছো যে আপনি আমাকে দেখেছেন না? তুমি হ্যাঁ। কনফার্ম হইছো যে হ্যাঁ, আসলে উনি আমাকে দেখেই পছন্দ করছে কিনা? হ্যাঁ, ইয়া তোমার মুখ দেখতে পারার কথা না, না, উনি আমার মুখ দেখে কিন্তু নাই। তোমার অবয়ব বুঝতে পারার কথা। হ্যাঁ, তার এবং মানে- সে বলেছে যে আমি তোমাকে দেখেছি এবং যে বর্ণনা দিয়েছে তাতে তুমি বুঝছো যে আসলেই তোমাকে আসলে আমাকে ইন্ডিকেট করে দেখেছে। বলছে। এটা আমরা মাথায় রাখলাম। তারপর হ্যাঁ। পরে আমি বলছি আমি কতটুকু লম্বা, এটা কি আপনার খেয়াল আছে? এটাও জিজ্ঞেস করেছে। হ্যাঁ, পরে বলতেছে যে হ্যাঁ খেয়াল থাকবে না কেন, তোমার সঙ্গে কি আমি সময় কাটাইনি? তা আমার মনে আছে ওনার সঙ্গে আমি জাস্ট 3 দিন ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। তা একদিন হলো খুবই ক্লোজ, ওনার পাশে বসে আমি অঙ্ক করছি। আর 2 দিন আমার এক ফ্রেন্ডের সঙ্গেই ওনার কাছে বসে কথাবার্তা। তো উনি আমাকে যখন বলছে তখন আমি শিওর যে উনি আর আমাকে আপনি বলছে। লিখেছেন যে গুরু ফরিদপুর থেকে শুনছি এবং প্রোগ্রামটার সাথে সে ইনভলভ, এবং সেই থাকে নামাদিন মায়া লিখেছেন যে আমি ইন্ডিয়া থেকে খাদিজা বলছি গুরু, 3 দিন দেখতে পাইনি, কি জানো মুখ দেখতে পাইনি,
গেস্টের আচ্ছা আচ্ছা তুলনামূলকভাবে একটু স্মার্টই হয় পাশের দেশে যারা থাকে। অনেক ভালো একটা কমেন্টস করেছে প্রডিউসার, কিছু বলার আছে? 3 দিন ধরে কারো মুখ দেখতে পাইনি। এটা লিখেছেন নামাদিন মায়া, ইন্ডিয়া থেকে বলছিলেন। গুরু আপনাকে ফরিদপুর থেকে শুনছি এবং প্রোগ্রামের সাথে তিনি আছেন এবং সবাই বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেট করছে আপনার সাথে। নেক্সট, তারপর পরে আমি বলতেছি যে তাহলে তো আপনি আমাকে চিনছেন, আমি কে, তা আমাকে পছন্দ করার কারণ? তা বলতেছে যে তোমার এই ধার্মিকতাই আমার পছন্দ, যে তুমি এই যে হাত পা মোজা পরে চলো, তারপর তোমাকে দেখছি তুমি চুপচাপ মাইন্ডের একটা মেয়ে, তো এটাই আমার অনেক বেশি পছন্দ। তাই আমি বলছি যে ঠিক আছে, আপনি পছন্দ করেছেন এটা কোনো সমস্যা না, কিন্তু আপনি তো আমার এখন আমার চেহারাই দেখেননি। তো উনি বলছে যে আমার চেহারা দেখার দরকার নাই, আমি তোমাকে দেখছি যেভাবে ওতেই আমার যথেষ্ট। পরে আমি বলছি তাহলে আপনার ফ্যামিলি আছে, তো আপনার ফ্যামিলিকে কি বলবেন? আপনার ফ্যামিলি কখনো এত খাটো একটা মেয়ে আপনার জন্য মেনে নেবে? কখনোই তো মেনে নেবে না। এটা কি তোমার অবজারভেশন ছিল যে তুমি অনেক খাটো? হ্যাঁ, আমি নিজে থেকে ওনাকে বলতেছি আমি তো রিলেশন করব না ওনার সঙ্গে, কারণ উনি অনেক কালো, আমার কালো ছেলে পছন্দ না। মানে আমরা কি দূরে থাকবো তাহলে? আপনি তো কালো না। কালো ছেলে পছন্দ না? উজ্জ্বল শ্যামলা তুই আর আমি নিজ দিয়ে গিয়ে ওই পার থেকে প্রোগ্রাম করি। আমরা অবশ্যই কালো না, আমরা উজ্জ্বল শ্যামলা। না, আপনারা তো কালো না। আমার খিল ধরে গেছে। Thanks, ইশিকা। ইয়া অনেকে অনেক রকম বলতে শুনেছি, বাট থ্যাঙ্কস টু ইউ ম্যান, কারণ এইভাবে প্রাণ খুলে অনেকে বলে না যে আমার খিল ধরে গেছে কথা শুনে। এনিওয়ে, আমি রিলেশন করব না, আমার তো এরকম একটা, আমি আমার বিভিন্ন কজ দেখাচ্ছি ওনাকে যে আমি কি টিচারের মতো একটু চেষ্টা করে নিব। আমি আর জুয়েল আমরা তো শ্যামবর্ণের মধ্যে পড়ি, রাইট? করতে পারি না, প্রবলেম। তারপর পরে বলতেছি যে দেখেন আপনি আমাকে দেখছেন, ঠিক আছে, আপনার ফ্যামিলির কেউ দেখেনি। পরে বলতেছি কি আমার বাবা 1 বছর ধরে স্ট্রোক করে আছে, আর সে শুধু আমার বউকে দেখবে, আর আমি যা বলবো সে তাই শুনবে। আমি ফ্যামিলি বড় ছেলে, আমি ফ্যামিলিটা হ্যান্ডেল করি। এটা মাসুম বিল্লাহ বলছে, হ্যাঁ। অর্থাৎ আপনার টিচার। তা আমি যেটা বলবো আমার ফ্যামিলিতে সেটা হবে। এবার তো আমি দেখছি তাও তো ছাড়তেছে না। তখন আমি বলছি আপনি কি আমার ফ্যামিলি সম্পর্কে জানেন? বলছেন না। পরে আমি বলছি আমি ঢাকায় আসলাম কেন। পরে ঢাকায় আসার সমস্ত কারণটা আমি তাকে বলি। পরে বললেও সমস্যা নাই, এটা আমি মানাই নেব, ঠিক আছে। তখনও দেখি এই মুহূর্তে পিছু ছাড়ে না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর তুমি পিছু ছাড়ানোর চেষ্টা করতেছো কারণ কালো, তাই? আমার পছন্দ ছিল না, সমস্যাটা সেখানে। ওকে, তারপর পরে আমি বলতেছি কি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যখন রিলেশনের দিকে যাবেন আমরা কিছুদিন কথা বলি। তো উনি বলতেছে কি প্রেম করাটা তো পাপ না, প্রেম করাটা তো শুধু দুজনের ভিতর দুজনকে চেনা জানা। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে প্রেম করলে আমি বিয়ে করবো না, আর বিয়ে করলে আমি প্রেম করবো না। মানে ওনাকে আমি বলতেছি যাতে উনি প্রেমের সম্পর্কে না আসে। তো উনি বলতেছে কি আবার কেমন কথা, প্রেম করলে বিয়ে করবো না কেন, আমি তো তোমাকেই বিয়ে করব, ঠিক আছে। তাই আচ্ছা ঠিক আছে কিছুদিন কথা বলি। তো এইভাবে কিছুদিন কথা বলতেছি। ওয়াহেদ আলী অপু লিখেছে গুরু আমার খুব মন খারাপ। ওয়াহেদ আলী অপু, কেন মন খারাপ ভাই? মন ঠিক করে ফেলো, আমরা আছি তোমার সাথে, অনেক ভালোবাসা তোমার জন্য। তারপর এখন কথা বলতেছি, উনি তো খুবই রিলেশনের ব্যাপারে খুবই সিরিয়াস, কিন্তু আমি তো এইভাবে সিরিয়াস হতে পারতেছি না, কারণ যাকে দেখলে আমার ফিলিংস কোন একটা কাজ করে না, ফিলিংস কাজ করে না, রং কালো ভালো লাগে না, খুবই ডিরেক্ট কথাবার্তা। এনিওয়ে, নো ইস্যু, ফিলিংস না কাজ করলে কেনই বা তুমি তার প্রেমে পড়বা? আর প্রেম করলেও ফেসবুক বা লাইভে বা ভিডিও কলে আসলে তাকে অপ্পু ক্যামেরা ব্যবহার করতে বলো যাতে মুখটা সাদা দেখায়। ওকে, তারপর তবে যদিও আমরা সাপোর্ট করি না, কারণ আমরা অনেক দেখেছি যে কালো মানেই যে আমরা আসলে রংকে অবশ্যই ইয়ে করবো না। তুমি যত যাই বুঝাও, ওর ভালো লাগে যেটা সেটা বলছে। অবশ্যই এটা আমার কথা আমি বললাম। ওর কথা বলছে। তারপর পরে কে আছিস ওই ক্রিমটা যেটা বলেছিল। তারপর পরে উনি আমাকে বলতেছে যে কত মানুষ তো রিলেশন করে, কত কিছু বলে। সঞ্জয়কে কত বললাম যে সঞ্জয় লাইটটা একটু অ্যাডজাস্ট করে ভাই। ওকে, তারপর পরে আমাকে বলতেছে যে কত মানুষ প্রেম করে, কত কিছু বলে, তুমি তো কিছুই বলো না। আর ওই টাইমটাতে আমি ঢাকায় এসে একটা কাজ করতাম, মানে একটা কিন্ডারগার্টেন স্কুলে আমি চাকরি করতাম। তারপর 5টা পর্যন্ত স্কুলে থাকা লাগতো, আর বাকি টাইম আমি চাকরি খুঁজতাম যে আমি কোথায় গিয়ে চাকরি করব, একটা ভালো চাকরি করবো, কারণ কিন্ডারগার্টেন দিয়ে তো আর আমার বেশি বেতন আসে না। পরে ওনাকে আমি দিনে কখনো সময় দিতে পারতাম না, রাত 8টার পরে ছাড়া। তো ওনার একটা অবজেকশন ছিল যে আমি রাত্রে কথা বলি কেন, দিনে কোথায় যাই আমি, ঠিক আছে। তাই আমি বলছি যে আমার ভাই একটা কারখানায় কাজ করে, তো আমার ভাই ফোন নিয়ে যায়, মানে এটা জাস্ট ওনাকে বলি নাই যে আমি চাকরি করি। পরে
উনি আমার বলতেছে আমি তোমার কি বলে ডাকবো, তাই আমি বলছি, আমার নাম ধরে ডাকলে আমি খুশি। তাই কি না, আমার মামা আমার মামিকে জান বলে ডাকে, আমি তোমাকে কেন নাম ধরে ডাকবো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছা, যেটা বলে ডেকে আপনি খুশি হন। তখন আমি সম্পর্কের প্রতি সিরিয়াস না, তো উনি আমাকে জান বলেই ডাকতো, জান আপনি পাখি, সিরিয়াস, তো ফিলিংস আসে না। তারপর জান পাখি বলে ডাকতো। পরে একদিন দুপুরবেলা ওনার সঙ্গে কথা বলছি, তো উনি ওনার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলাই দিছে আমাকে, যে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, ফ্রেন্ডটা আমার অনেক ভালো বন্ধু। তো ওই ফ্রেন্ডের সাথে কথা বলে ওনার সম্পর্কে আমি একটু জানি যে আসলে উনি কেমন কি, আমি মনে আমার মতো করে আমি জিজ্ঞাসা করি যে শুনি কেমন। তো ফ্রেন্ডটা খুব ভালো সাপোর্ট দিল। পরের দিন দুপুরবেলা স্যারের সঙ্গে আমার কথা হওয়ার পরে স্যার দুপুরের পর থেকে আর ফেসবুক লাইনে আসে না, ফোন বন্ধ। ওই দিন একটু আমার ভিতরে একটা কাজ করে যে এই মানুষটা কেন লাইনে আসতেছে না, ফেসবুক লাইনে কেন আসতেছে মানে না। মিস করা শুরু করে হ্যাঁ, দিয়েছো তুমি। আমার ভিতরে একটা ওই দিনই একটা কাজ করে যে কেন এই মানুষটা এতদিন তো লাইনে খেয়াল করোনি। না, লাইনে আসতেছে না, ফোন বন্ধ কেন। পরে আমি ওনাকে ফোন দিয়ে যাচ্ছি রাত 10টা বাজে, তাও ওনার ফেসবুকেও আসে না, ফোন বন্ধ। তখন আমি মানে আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে আসলে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম নাকি। পরে রাত 1টা যখন বাজে, তখন আমি ওনার যে ফ্রেন্ড আছে ওনাকে আমি নক দিই যে ভাই আপনাকে একটা কথা বলো, কিছু মনে করবেন না। পরে বলছে হ্যাঁ। পরে আমি বললাম যে স্যার কি আপনার সঙ্গে আছে, কিংবা ওনার কোনো সংবাদ আপনি জানেন। উনি মেসেজটা সিন করে রাইখে চলে গেছে। আমি 3টা পর্যন্ত জেগে আছি যে মেসেজটা সিন করেছে, কেন আমাকে রিপ্লাই দিচ্ছে না। পরে 3টার সময় রিপ্লাই দিয়েছে, সে তো আমার কাছে নাই, কিন্তু স্যার ওনার পাশেই আছে। কিন্তু উনি বলে যে আমার কাছে না, যে ওরা আবার বাজি ধরছে যে আসলে আমি মানে স্যারকে পছন্দ করি কিনা এটা বোঝার জন্য, যে আমার ভিতর কোনো একটা কিছু কাজ করে কিনা। আচ্ছা। তা আমি তো সারা রাত জেগে আছি যে কেন ফোন ধরতেছে না, আর ভাইয়া তো বলতো যে তার কাছে না। তখন আর টেনশন লাগতেছে যে এই ব্যক্তিটা গেল কই, তাহলে কি এই ব্যক্তিটা হারাই গেল নাকি। পরে সকাল 8টা যখন বাজে, তখন দেখি উনি লাইনে আসার প্রায় মেসেজ দিয়ে কি ব্যাপার, আপনার তো কোনো খোঁজ খবরই নাই। তো উনি বলতেছে যে খোঁজ খবর নাই, আমি এখন কথা বলবো না, আমি পরে কথা বলবো। তো আমি বলছি, সমস্যা কি। পরে বলছে আমার বাবা আমার পরে রেগে আছে, কালকে সারা রাত আমি বাসায় ছিলাম না, আমি বন্ধুর কাছে ছিলাম, নাজমুল ভাই যে বন্ধুরা কথা বলছে, যে নাজমুলের কাছে ছিলাম, তা আমার বাবা রেগে আছে, আমার বাবার রাগ না ভাঙা পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলবো না। তা আমার ওই সময় রাগ হয়ে যেত, আমি সারাটা রাত জেগে আসছি যে মানুষটার জন্য, সেই মানুষটা। তোমাদের মন বোঝা বড় দায় শিখা। তোমরা মায়াবী, তোমরা অন্যরকম, তোমরা অন্যরকম মেয়েরা। এই ছেলেটাকে তো অ্যাভয়েড করছিলে, রাইট? হ্যাঁ। এবং আমাদের এখানে প্রচুর টেক্সট অলরেডি চলে এসেছে, আমরা কি কালো, তাহলে কি আমাদের কোনো গতি হবে না। এবং তুমিও জানতে যে এই ছেলেটিকে তুমি পছন্দ করো না। না, সবার তো সব জিনিস হ্যাঁ, পছন্দের কিন্তু ভিতর থাকবে। তোমার ফিলিংসও আসে না, যেটা তুমি বলছিলে। হ্যাঁ। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যখন সে কমিউনিকেশন বন্ধ করলো, আমার ভিতর একটা আগুন feelings জ্বলা কাজ- শুরু হয়ে গেল। কাজ এই কালোই করতেছিল। ভালো। আসলে তারপর পরে ওই দিন রাত্রে আমি করছি কি, ওনার ফেসবুক আইডিতে ঢুকে ওনার সব ছবি দেখি, তার ছবি দেখতে দেখতে ওনার একটা হাসি দেওয়া ছবি ছিল, ওই ছবিটা আমার মনে ধরে গেছে। একদম সে বিউটি ফেসের ক্যামেরা, আমাকেও বলছে বিউটি ক্যামেরা ব্যবহার করার জন্য। ধন্যবাদ যারা এই সাজেশন দিয়েছেন। পরে ওনার ওই হাসিওয়ালা ছবিটা আমার অনেক ভালো লাগছে। ভালো লাগার পর আমি বলছি যে না, একে অন্তত কিছু একটা বলা দরকার। ঠিক আছে। পরে আমার অনেক রাগ হচ্ছে যে এই ব্যক্তিটা যদি আমি সারা রাত জেগে আছি, আর এই ব্যক্তিটা সকালে এসে বলছে আমার বাবার রাগ, আমি কথা বলবো না, বাবার রাগ না ভাঙা পর্যন্ত। পরে আমি ওনার মেসেজ সিন করে চলে আসছি এর আগে, যে আমি ওনার সঙ্গে কথাই বলবো না। পরে উনি আমাকে অনেকগুলো মেসেজ দিয়েছেন, আমি শুধু সিন করে চলে আসছি। পরে 10টার দিকে সকাল উনি আমাকে ফোন দিয়েছে, কি ব্যাপার তুমি আমার মেসেজ সিন করে আসতে কোনো মেসেজ দিচ্ছ না। পরে আমি বলছি আপনার বাবার রাগ ভাঙুক, আপনি নিজ থেকে আমাকে ফোন দিন। তো বুঝতে পারছি তুমি রাগ করছো, তা এতে রাগ করার কিছু নাই, আমার বাবাকে তো আমি অনেক ভালোবাসি, তা তুমি রাগ করো না। তো মোটামুটি ওইখানে উনি আমাকে হ্যান্ডেল করে নাই। তা হ্যান্ডেল করে নিলে ওই দিন রাত্রে আমি ওনাকে বলি যে আসলে আপনি তো বলছিলেন যে ভালোবাসলে মানুষ মানুষকে কত কিছু বলে, তা আপনি তো আমাকে এই পর্যন্ত বললেন না। এখন উনি বলছে কি বললাম না। পরে আমি তো ওই যে আয়ের পরে কি কি মানুষ বলে না, এরকম কিছু। এরপরে কি যেন থাকে। হ্যাঁ। পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলবো। তো এই সময় আমার আব্বু আবার বাসায় চলে আসছে দোকান থেকে। তা আমি বলতেছি আচ্ছা আমার আব্বু আসছে, আমি পরে কথা বলবো। তো আমি ওনাকে রাত্রে ফোন দিই। এখন উনি আমার বারবার মেসেজ করতেছে, এই কথাটা তোমাকে না বলা পর্যন্ত আমি ভাতই খাবো না, এই কথাটা তোমাকে আমি বলবো তারপরে খাবো। তা আমার ওনার আচ্ছা, এই মানুষগুলো কি করবা, তুমি এক কালো বলাতে যাতা যুদ্ধ শুরু হয়ে গেছে এখানে। গুরু কালো জগতের আলো, গুরু কে বলেছে কালো ভালো না, গুরু রাত্রে কিন্তু প্রত্যেক মানুষকে কালো লাগে। কি লিখেছে এটা, কালিম এসকে দেন আমিনুল অর্নিক, ফর্সামে আমার ভালো লাগে,
কামরুল হাসান, ও আর এক পাগল এইটা। গুরু আপনার সাথে আছি, কালোই ভালো, কালো জগতের আলো, শুধুই কালো নিয়ে কথাবার্তা। ওকে, তারপর? পরে উনি আমাকে সারা রাত শুধু মেসেজ করে, উনিও জেগেছিল ওই দিন সারা রাত, কিন্তু আমি তুমি ঘুমাইছি। সিন করতেছো, কোনো কথা বলছো না? হ্যাঁ, কারণ আমার আব্বু আছে, আমি কথা বলতে পারতেছি না। পারতেছো না, তারপর? আর ওনার জিদ হলো উনি আমাকে বলবে তারপরে ভাত খাবে, ঘুমাবে। হুম হুম। পরে আমি বলতেছি যে আচ্ছা দেখেন, আপনি সকালেই বললেন, আপনার এখন এত জরুরি না বল, আমার শোনাটাও জরুরি না। পরে উনি হচ্ছে আচ্ছা সকালে 5টার দিকে আমাকে ফোন দিছে, 5টার দিকে ফোন দিয়ে বলছে আমি মানে কিন্তু ভোর 5টা? হ্যাঁ, আমি কিন্তু এখনো খাইনি, তোমাকে কথাটা বলবো তারপরে খাবো। পরে আমি বলছি, আচ্ছা ঠিক টিচার আছে। গায়া, কিন্তু ফুললি গায়া। পরে আমাকে বলতেছে যে হ্যাঁ আই লাভ ইউ। ইস, পরে আমি বলছি, আচ্ছা ঠিক আছে বুঝলাম, ওকে তুমি বলবা না? পরে আমি বলছি, এইসব কথা তো আমি সহজে বলতে পারি না। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই দিন গেল, 2-3 দিন পরে দুপুরবেলা ওনার সঙ্গে আমার কথা হয়েছে। ভালোবাসার অ্যাকনলেজমেন্ট হয়ে গেল, তুমি বলতে পারোনি? তাই? আমি বলিনি, সে আমাকে বলছে যে আই লাভ ইউ, কিন্তু আমি এখনো তাকে কিছুই বলি না, কারণ আমার ওই সাহসটাই আসতেছে না যে আমি বলবো তাকে। পরে 2 দিন পরে উনি আমাকে দুপুরবেলা মেসেজ দিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে, 8টার পরে রাত উনি আমার সঙ্গে আর কথা বলতেছেন, আমার মেসেজগুলো শুধু সিনই করে যাচ্ছে। পরে আমি বলতেছি কি যে কি ব্যাপার, আপনি কি আমার সাথে কথা বলবেন না? তাহলে সরাসরি বলে দেন। তো উনি বলতেছে কি আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে ভুলে যাও 3 মাস যখন। পরে আমি বলছি ভুলবো মানে বুঝলাম না। পরে বলতেছে যে আমার বাবা তো মেনে নেবে না সম্পর্কটা, আমার বাবা খুব কষ্ট পাচ্ছে যে আমি তার ছেলে হয়ে আমি প্রেম করি। তাই আমি বলছি এটা তো আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে বাসা থেকে কি মেনে নেবে, তা আপনি তখন কি বললেন? তো তখন আমার একটা ছিল যে আমি তো এতদিন তারে অ্যাভয়েড করে চলছি, আর এখন তার প্রতি আমার একটা যখন আকর্ষণ চলে আসছে, তখন এই মুহূর্তে উনি কি বললো। তো আমি ওই দিন খুব মানে একটা কষ্ট পাচ্ছি, কিন্তু বাসার কাউকে বুঝতে দিচ্ছি না যে আমি আসলে কোন একটা বিষয় নিয়ে টেনশনে আছি। তাই আমি ওই এই দিন প্রথম প্রেমে পড়া কারো, রাইট? এই প্রথমই কালো পছন্দ না করে কালো মেয়ে ছেলেটার প্রেমে পড়া, দেন তোমার ভালোবাসা শুরু হয়ে গেল, রাইট? হ্যাঁ তারপর আমাদের যেহেতু অনুষ্ঠানের সময়ও শেষের দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে আমরা শেষের দিকে হ্যাঁ। যাব। পরে ওনাকে আমি বলি দেখেন, ওই দিন রাত্রে ওনাকে বলি আমি যদি এখন মরে যাই তখন আপনি কি করবেন? তো উনি বলছে কি পাগলামি করবো না। তাই আমি বলছি না পাগলামি কেন, 3 মাস আপনি আমার সাথে কথা বললেন, কত কথা হলো, তো এখন আপনি বলতেছেন বাবা মেনে নেবে না, তাহলে আমরা ফ্রেন্ড হিসেবে থাকি। পরে না আমি ফ্রেন্ড হিসেবে থাকবো না। তাই বলে আমি ফেসবুক সব কিছু অফ করে দিয়ে আমি ঘুমাই। ঘুমানোর পরে উনি সকালে উঠে কয় কি এই প্রথমে আমি বুঝলাম যে তোমাকে আমি কতটা ভালোবাসি। তা আমি আমার বাবাকে হ্যান্ডেল করছি। তাই আমি বলছি, এক রাতের ভিতর কিভাবে হ্যান্ডেল করলেন বাবাকে? তা উনি আমাকে মানে একটা কজ দেখালো যে এর জন্য আমি হ্যান্ডেল করে ফেলছি বাবাকে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো সম্পর্ক কি থাকবে নাকি বাদ দিব? বাদ দিলে এখনো টাইম আছে, আপনি বলতে পারেন আপনার সমস্যা হলে আমি বাদ দিয়ে দিব। তো উনি বলতেছেন না সম্পর্ক একটা ইতি থাকে, ইতিটা আমি বিয়ে দিয়েই টানবো, ঠিক আছে? তা তোমার আম্মুর সঙ্গে আমাকে একটু কথা বলাই দিও। তাই আমি বলতেছি আম্মুর সঙ্গে আপনি কথা বলবেন, আমি কিভাবে দিব আম্মুকে? তো বলবো যে একটা টিচার কথা বলবে। তাই আমি আম্মুকে বলে আম্মু আমার একটা টিচার কথা বলবে। তা দেওয়ার পরে উনি ফার্স্ট চান্সে আম্মুকে বলে আম্মু কেমন আছেন? তখন আমার আম্মু বলে যে টিচার আমাকে আম্মু বলতে যাবে কেন? ওটা আমাকে যখন আমার আম্মু প্রশ্ন করে তখন আমি বলি যে আম্মু আমরা তো স্যারকে ভাইয়া বলে ডাকি, এই জন্য হয়তো বা ভাই বোন তাই হ্যাঁ। মা বলে সম্পর্ক। বাহ বাবা, কি সুন্দর লজিক। ভাইয়া বলে ডাকি, তো এর জন্য হয়তো আম্মু বলছে। তা স্যার বলতেছে ইশিকা মনে হয় আমাকে পছন্দ করে, আমি তো ইশিকাকে অনেক বেশি পছন্দ করি, তা আপনারা কি সম্পর্কটা কি মেনে নিবেন? তা আমার আম্মু বলতেছে কিসের সম্পর্ক? পরে বলতেছে যে এরকম ও আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি, এখন এটার কি করবেন? পরে আমার আম্মু ওকে বলে যে বাবা তুমি কি আমার মেয়েকে দেখছো? পরে বলছে হ্যাঁ অবশ্যই দেখছি, তো আমি ওকে পড়াইছি, আমি ওকে দেখবো না? পরে বলতেছে আমার মেয়ে কিন্তু অনেক শর্ট, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই, আপনার মেয়ের ভিতর যে গুণ আছে ওটাই আমার চলবে। পরে বলছে আমার মেয়ের ভিতর কি গুণ আছে? এই যে আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমার ফ্যামিলিটা এমন, আমার ফ্যামিলিটা ধার্মিক ফ্যামিলি। ওকে, কথাবার্তা হয়ে গেল, দেন ফাইনালি হ্যাঁ। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে যাচ্ছি, তোমাকে এগুতে হবে। দেন ফাইনালি সবকিছু রাজি, সে রাজি, তোমার বাড়ির সাথে কথা বললো, তারপর আর বারবার তোমার হাইটের কথা কেন আসছে আমি বুঝতেছি না, এটা আমরা হয়তো পরে জানতে পারবো। হ্যাঁ তুমি কিন্তু খুব বেশি কি শর্ট, এটা আর শর্ট হও আর লং হও সে কিন্তু দেখছে, তাই না? অবশ্যই সে বহুবার। আমাকে দেখছে। ওকে, তারপর? আর সে তো বারবারই বলতেছে যে আমি দেখছি। ওকে, তারপর? পরে ওইভাবে আমার আম্মুর সাথে কথা বলানোর পরে আমি বলছি আমার বাসা থেকে তো সবাই জানে, তাহলে আপনার বাসার কি হবে? পরে আমার বাসা থেকে সবাই জানে।
এটা নিয়ে কোনো সমস্যা নেই, বাসার সবাই রাজি। তাই বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। পরে একদিন আমার সন্ধ্যার সময় একটা ছবি দিছে অ্যাক্সিডেন্ট করা, মানে যে নাজমুল ভাই আছে বন্ধু, উনি অ্যাক্সিডেন্ট করছে। তো ওই ছবিটা আমাকে দেওয়ার পরে আমি ওই ছবিটা দেখে আমি খুব টেনশনে পড়ে যাই। আমি ভাবছি মানে স্যার অ্যাক্সিডেন্ট করছে। আমি তো সে কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলে নিছি যে আমার স্যার অ্যাক্সিডেন্ট করছে। পরে ওনাকে বারবার মেসেজ করতেছি, উনি কোনো মেসেজ রিপ্লাই দেয় না, ফোনও রিসিভ করে না। তখন আমি খুব মানে একটা বেশি টেনশনে পড়ে গেছি। পরে একটার সময় বলে কি যে আমি অ্যাক্সিডেন্ট করি নাই, আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করছে। তো ওই সময় যেন কেমন একটা স্বস্তি ফিরে পাইছি যে না ঠিক আছে, উনি অ্যাক্সিডেন্ট করে নাই। ওরকম ভাবে সম্পর্ক চলতেছে। এক সময় উনি ঢাকায় আসে, ঢাকায় এসে আমাকে বলে কি যে তুমি আমার সঙ্গে দেখা করবা। তাই আমি বলতেছি দেখেন আমি তো ঢাকায় নতুন আসছি, এখনো তো আমি কিছু চিনি না, আর আমার তো এরকম কোনো ওয়ে নাই। প্রেম হওয়ার পর প্রথম সাক্ষাৎ, তাই তো? হ্যাঁ, সাক্ষাৎ হয়নি। ভাব। হ্যাঁ, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, গল্প একদম সরাসরি চলে যাও। ওকে, আচ্ছা। পরে আমাকে বলতেছে যে দেখা করো। তাই আমি বলছি দেখেন আমি তো এইভাবে দেখা করতে পারি না, তা আপনি যান, আমি খুলনায় এসে দেখা করব। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তা ওনার বাসার সবার সঙ্গে কম বেশি আমাকে কথা বলাই দিছে। কথা বলাই দেওয়ার পরে আমি তো পুরো শিওর যে উনি আমাকে বিয়ে করবে, উনি রাজি। ওনার বাসার সবাই কম বেশি আমাকে বলছে যে না ঠিক আছে, রাজি। ওই ভাইয়ের সঙ্গে, নাজমুল ভাইয়ের সঙ্গে প্রায় কথা হতো। নাজমুল ভাই বলতো যে এর বাসা আমি পুরো রাজি করাই ফেলছি, কোনো সমস্যা নাই। তো আমি ওনাকে বলি যে আমি ডিসেম্বরের 12 তারিখে আমি ওনাকে বলি আমি খুলনা আসতেছি, আপনি আমার সঙ্গে দেখা করেন। তো আমি খুলনায় গেছি। আমার যেহেতু বাসায় একটা সমস্যা ছিল, যার কারণে আমরা ঢাকা চলে আসছি। তো খুলনার বাসায় কোনো মানুষ থাকে না 1.5 বছর ধরে। একটা বাড়ির পরিবেশ 1.5 বছর ধরে কেমন হয় সেটা তো বুঝবো। আমরা খুব ডিটেইলিং এ যাব না, কিন্তু এখন একদম শুধু স্টোরিতে থাকবো। পরে আমি আমার বাড়ির পাশে এক আন্টিদের বাসায় থাকি। থাকার পরে ওই আন্টি ওনাকে ফোন দেয় যে ইশিকা তো খুলনায় আসছে, আপনি দেখা করতেছেন না কেন? আমাকে ঢাকা থেকে বলছে দেখা করবে, আর খুলনায় যাওয়ার পরে আমার সঙ্গে দেখা করবে না, করছে না। হ্যাঁ। পরে আমি বলছি আপনি আমাকে অ্যাটলিস্ট একবার দেখেন তো, আপনার তো দেখা উচিত আমাকে। আপনি এই যে 6টা মাস হয়ে গেছে আপনি আমার সঙ্গে রিলেশন করলেন, দেখেন আমি যাকে বিয়ে করব, যার সঙ্গে আমি 6টা মাস কথা বললাম, তাকে আমার দেখার প্রয়োজন নেই। এমনিতে আমি, আমার ফ্যামিলিও রাজি, আমিও রাজি, আমি বিয়ে যেহেতু করবো দেখার দরকার নাই। তো ওই সময় আরেকটা মেয়েকে নিয়ে সমস্যা হয়েছিল যে একটা মেয়ে আমাকে ফেসবুকে ওনার কথা বলতেছিল যে উনি তোমার সঙ্গে দেখা করবে না কারণ উনি আমাকে পছন্দ করে। রোজি আফসানা নামে একটা মেয়ে আমাকে ফেসবুকে, এটা অন্য এক মেয়ে, হ্যাঁ, আমাকে মেসেজ দিয়ে বলতেছে। তো আমি বলছি না আমি এটা বিশ্বাস করি না। পরে বলছে বিশ্বাস না করলে ওনার কাছে জিজ্ঞাসা করে দেখো যে রোজি আফসানাকে চেনে কিনা। তাই আমি বলছি না, আমার জিজ্ঞাসা করলে এখানে বিশ্বাস অবিশ্বাসের একটা প্রশ্ন আসবে। পরে উনি আমার সঙ্গে দেখা করে নাই, কিন্তু উনি যশোর থেকে খুলনা থেকে আসছে, উনি আমার সঙ্গে দেখা করে নাই। তো ওই মেয়েটা আবার কিভাবে যেন এই ছবিগুলো পাইছে যে উনি খুলনা এসে ছবি তুলছে। তো ওই ছবিগুলো আমাকে দিছে, দেওয়ার পর আমার মনটা মানে ভেঙে গেছে যে উনি আমার সঙ্গে দেখা করতে পারবেন, ওনার সময় নাই, কিন্তু উনি ঠিকই খুলনা আসলে আমার সঙ্গে কেন দেখা করলো না। তা বৃহস্পতিবার রাত্রে ওই ছবিগুলো আমাকে দেওয়ার পরে আমি ওনাকে ফোন দিয়ে বলি যে আপনি ঠিকই খুলনায় আসলেন, কিন্তু আমাকে বললেন না। আমি এত কষ্ট করে ঢাকা থেকে আপনার সাথে দেখা করার জন্য খুলনায় আসলাম। তো উনি এটা শোনার পরে উনি মনে করছে উনি নাজমুল ভাই আমাকে বলে দিচ্ছে, নাজমুলের পরে তো খুব একটা প্রেশার দিচ্ছে। নাজমুলকে না রে ভাই, আমি তো বলি নাই। তা আমি শনিবার দিন সকালে আমি চলে আসি ঢাকাতে, ওনাকে না বলেই, যে উনি আমার সঙ্গে দেখাই যখন করলো না আমি থাকবোই না খুলনা। চলে আসার পরে ওনার সঙ্গে আমি কথাই বলবো না, সম্পর্ক। আচ্ছা, টেক্সট কিন্তু কন্টিনিউ। তোমার 6 দিন পর আমার ভালোবাসা অনিকার সাথে কথা হয়েছে, মনটা ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ। এবং তোমার গল্পের সাথে কানেক্টেড, আর তোমার কালো থেকে কেউ বের হতে পারছে না। আরিফ মাহমুদ লিখেছে গুরু অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা আপনাকে। ওকে, না বলার কথা লিখেছে কালো কালো বালিশ না রে ও গোয়ালে ঝি, আমার বিধাতা করেছে কালো, আমি করব কি, গানটা বাজান নাই। এবং হুমায়রা লিখেছেন যে কালা করলে কি লিয়ে। ওকে, গুরু ভালোবাসার বাংলাদেশের প্রতি আচ্ছা একটু হলেও বলে দেন আমার কথা। এই ছিল কমিউনিকেশন, এটা লিখেছেন এসপি আব্দুল মমিন। সবাই আমাদের সাথে আছেন এবং বিভিন্নভাবে কমিউনিকেট করতেছেন আমাদের সাথে। আমি আপনার নিউ ফ্রেন্ড লিখেছেন ইভা রহমান, এবং এনামুল হাসান লিখেছেন যে আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এবং তানহা মেহজাবিন লিখেছেন যে অজয় দেব হোম। আচ্ছা যাই হোক, এখানে আবার কিন্তু আমাদের কনভারসেশনও চলতে থাকে। দারুণ এক সম্মেলন কেন্দ্র ভালোবাসা বাংলাদেশ, স্পেশাল ঢাকা এফএম এর ফেসবুক লাইভের এই পেজ, যেখানে কমিউনিকেট করেন পরস্পরের সাথে। ইশিকা,
পরে আমি খুলনা থেকে ঢাকা আসার পর ফাইনালি দেখা হলো না, তাই তো? না, দেখা হয়নি। ব্যাক চলে গেলেন, তারপর 17 দিন ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। উনি আমাকে ফোন দেয়নি, আমি ওনাকে ফোন দেয়নি। তা ওই সময় আমার একটা টার্গেট ছিল যে আমি ওনার সঙ্গে কথাই বলবো না, যে আমি দেখাই যখন আমরা করিনি, কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথাই বলবো না। পরে 17 দিন পরে ওই নাজমুল ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে অনেক রিকোয়েস্ট করে যে ভাবি আপনি কথা বলেন প্লিজ, ও খুব খারাপ অবস্থা, ওর সাথে একটু কথা বলেন, ও আমার সঙ্গে ভালো ব্যবহার করতেছে না, আপনি একটু কথা বলেন। তা 17 দিন পরে আমি বলছি তাহলে উনাকে আমাকে ফোন দিতে বলো। পরে উনি আমাকে ফোন দেয়, স্যার আবার আমাকে ফোন দেয়। তো ওইখান থেকে আবার সম্পর্ক কন্টিনিউ হওয়ার পরে আস্তে আস্তে সম্পর্কের একটা গভীরতা থাকে। ওরকম সবসময় আমি সারা রাত জেগে তার সঙ্গে কথা বলতাম। দেখা হয় না? না, দেখা হয়নি। সারা রাত জেগে তার সঙ্গে কথা বলতেছি, আমি দিনে ডিউটি করতেছি, কিন্তু এই ব্যক্তি কিন্তু জানে না যে আমি চাকরি করি, আমি সারাটা রাত জেগে আছি, আবার সারাটা দিন কষ্ট করতেছি। এই ব্যক্তি জানে না। তাকে আমি কখনো বুঝতেই দিইনি যে উনাকে আমার সময় দেওয়ার মতো সময় নাই। এরকম উনি সারা রাত চাইছে, আমি সারা রাত ওনার সঙ্গে মেসেজে কথা বলতেছি। দেখা যাচ্ছে ঘরে সমস্যা হবে, এর জন্য বালিশের উপর মাথা দিয়ে কাঁথা দিয়ে ফোনটা ঢেকে কথা বলতাম, যাতে কেউ বুঝতে না পারে ঘরের। এরকম ভাবে কথা বলতাম ওনার সঙ্গে। পরে উনি ঢাকা আসে। ঢাকা আসার পরে আমি তখন বলি যে আচ্ছা আপনি যখন ঢাকা আসছেন তাহলে এখন অন্তত একবার একটু দেখা করেন আমার সঙ্গে। তো ওই টাইমটাতে যে নাজমুল ভাই, উনি ওনাকে অনেক রিকোয়েস্ট করে যে আমরা যখন ঢাকায় আসছি তখন ইশিকার সঙ্গে অন্তত তোর একবার দেখা করা উচিত, তুই একবার অন্তত দেখা কর, এখনো কিন্তু তোর হাতে সুযোগ আছে, যেহেতু ও সুযোগটা দিচ্ছে যে তুই দেখার পরে যদি তোর পছন্দ না হয় তো না করে দিতে পারিস। তো ও বলছে না, আমি ওরে প্রতিশ্রুতি দিচ্ছি ওকে বিয়ে করব, এটা আমার দেখারই দরকার নাই। পরে আমি অনেক রাগ করি ওনাকে যে কেন আপনি দেখা করবেন না। তারপরে আমার বলতেছে তুমি শুধু আমার ফ্যামিলিটাকে হ্যান্ডেল করো, তাহলে আমার কিচ্ছুর দরকার নাই, তুমি জাস্ট আমার মা বাবাকে একটু দেখবা, আমার বোনেরা আছে তাদের যেগুলো কথা আগেও বলেছিল, তারপর দেখলেই হবে, আর কিছুর দরকার নাই। তুমি পৃথিবী যদি কুৎসিত মেয়ে হও তবু আমি তোমাকে বিয়ে করব। আর আমার আম্মুকে বলছে যে আমি ওকে অসম্মানিত করব না, ও যেমনই হোক না কেন ওকে আমি সম্মান দেব। পরে ওরকম ভাবে ওইবারও আমার দেখা হলো না, উনি ঢাকা থেকে চলে গেল, দেখা হয় নাই। দেখা না হওয়ার পরে এই যে রমজান মাসের 5-6 দিন আগে উনি আমাকে বলতেছে যে আমি ধানের সময় যাওয়ার পরে আমি বিয়ে করব। পরে আমি তো বিশ্বাস করতেছি না, তো সবসময় বলেই থাকে এই রমজান, হ্যাঁ, উনি তো সবসময় বলেই থাকে, সেটা আমি বিশ্বাস করতেছি না যে রমজানের পর বিয়ে হবে। হ্যাঁ, সিরিয়াস নিচ্ছি না। পরে ভাইয়াটা নাজমুল ভাই উনি আমাকে বলতেছে যে আপনি বিশ্বাস করতেছেন না, ও তো সত্যি বিয়ে করবে, ওর জন্য বাসা থেকে মেয়ে দেখতেছে। তখন আমার ডাউট হয়েছে যে বাসার সবাই আমার কথা জানে, তাহলে মেয়ে দেখতেছে কেন বাহিরে। পরে বলতেছে যে তারপরে 2-4 জনের জানানোর দরকার আছে না, সবাই কেউ যেন না জানে এটা রিলেশন ম্যারেজ, তাহলে 2-4টা মানুষ কথা বলবে। তা আমি বলতেছি কি আচ্ছা ঠিক আছে। তা এর মধ্যে ডিসেম্বর মাসে আমার যে বোন ছিল, ছোট বোন, ও আবার চলে গেছে অন্য একটা ছেলের সাথে, পালাই চলে গেছে। আমি বড়, আমার বোনটা ছোট। ও চলে যাওয়ার পরে ওই সময় আমি ওনাকে বলি যে দেখেন আমার বোনটা চলে গেছে, এটা কোনো ফ্যামিলি থেকে সহজভাবে মেনে নেয় না, আপনার ফ্যামিলি থেকে কি এটা মেনে নিবে? বলছে হ্যাঁ, আমার বাবাকে বলছে, আমার বাবা বলছে কোনো সমস্যা নাই, বড় মেয়েটা যদি খারাপ হয়ে যায় তাহলে ছোট বোনের আগে বড় মেয়েটা যাইতো, ঠিক আছে। তো উনি ওই সময় আমাকে একটা সাপোর্ট দিছে, মোটামুটি সাপোর্ট দেওয়ার পরে আমি ওনাকে সেই সময় বলছি দেখেন আপনার কোনো সমস্যা থাকলে এখন আপনি বলেন। তুমি কিন্তু বহুবার ক্লিয়ার করেছো, এটা আমরাও ক্লিয়ার। হ্যাঁ, আমি কোনো সমস্যা থাকলে জানাও বহুবার, একবার দুইবার না। মাসে যদি 30 দিন থাকে তা আমি 29 দিন ওনাকে শুধু একটা কথা, এটা আমরা এখানে মনে হয় কয়েকবার 35-40 বার বলে ফেলেছো। হ্যাঁ। পরে কি হলো? পরে রমজান মাসে আমি বলছি তাহলে ঠিক আছে, বিয়ের ব্যাপারটা আমার সঙ্গে আপনি বলবেন কেন, আমার ফ্যামিলির সঙ্গে কথা বলেন। পরে আমার আম্মুকে বলছে যে আম্মু এরকম আমার বাসা থেকে তো বিয়ের একটা প্রেশার দিচ্ছে, তা আপনারা কি বলেন? তা আম্মু বলছে হ্যাঁ মেয়ে আছে যেহেতু বিয়ে তো দেবই। পরে বলছে তাহলে ওকে একটু রমজানের আগেই খুলনায় পাঠান, ওকে একটু দেখাশোনা করে রাখি, ঈদের পরে মোটামুটি ভাবে বিয়েটা করব। পরে আমার আম্মু বলছে কি রমজানের আগে তো পাঠানো যাবে না, এই লকডাউন চলতেছে, লকডাউনে একটা মেয়েকে আমি কিভাবে পাঠাবো? তা বলতেছে যে আচ্ছা তাহলে আপনি রোজার মধ্যে পাঠাই দেন,
তো বলছে না রোজার মধ্যে তো লকডাউনের মতো রয়েছে, তা আমি পাঠাবো কিভাবে একটা মেয়েকে। পরে আমার আব্বুর কথা বলতেছে যে আব্বুকে দিয়ে পাঠাই দেন। তা বলছে তোর আব্বুর একটা দোকান আছে, দোকান মানে মোটামুটি একটা সমস্যা ওনাকে দেখায়। দেখানোর পরে উনি আমাকে খুব প্রেশার দিচ্ছে রমজানের মধ্যে যে তুমি চলে আসো, তুমি চলে আসো। তাই আমি বলছি যে আমি আসবো কিভাবে, আমার তো আসা সম্ভব না, আমি একা কখনো কোথাও যাই না। তা বলছেন তুমি তোমার মা বাবাকে বোঝাও, নাইলে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে তখন কিন্তু বুঝবা, ঠিক আছে। তো আমি মোটামুটি খুব মন খারাপ করে বাসার উপর আমিও খুব একটা প্রেশার দিচ্ছি যে আমারে খুলনায় পাঠায় দাও, আমি তার সাথে দেখা করব। এখন আমার বাসা থেকে বলতেছে না খুলনায় এখন যাওয়া যাবে না, গেলেও ঈদের পর লকডাউন খুললো তারপরে। তাই বাসায় মানে ওনার প্রেশারে আমি বাসায় আমার আম্মু বলি তোমরা কি আমার লাইফটা নষ্ট করবে নাকি, স্যার তো অন্য জায়গায় বিয়ে করে ফেলবো, তখন আমি কি করব। পরে আমার আম্মু বলে কে স্যার ছাড়া কি আর কেউ নাই পৃথিবীতে? আচ্ছা না, আমার কাছে সেই আর আমার কাছে আর কেউ নাই, আমি আমার বাসায় এরকম একটা প্রেশার দিই। তো বাসায় মনে করেন আমার যাইতেই দিবে না খুলনা। এদিকে আমার ফুফুরা আবার একটা ছেলে দেখছে, ছেলে দেখার যাই পর হোক, কারো কোনো মতামত নাই, কি করলেন আপনি? আমার ফুফুরা একটা ছেলে দেখছে, ছেলে দেখার পর আমি ওনাকে বলে যে দেখেন আমার জন্য ছেলে দেখতেছে, আপনি একটা ব্যবস্থা করেন। তো বলছে তুমি খুলনায় চলে আসো। তা বাসা থেকে আমার যাইতে দেবে না। আমি ঈদের পরে 16 তারিখে, ঈদ গেছে 14 তারিখে, আমি 16 তারিখে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আমি খুলনায় রওনা হয়েছি। চলে গেলেন? গেছি। আমি যাওয়ার সময় যখন আমি ফেরি পার হই, তখন ফেরি পার হওয়ার পর আমি আর কিছু চিনতেছি না, কখনো যাইনি একা। আর আমার সঙ্গে যে সেও কখনো খুলনায় যায়নি। তো আমি হাত পা মোজা পরা, তো গরমে আমার মনে হচ্ছে কি আমার ঘিলু মাথা থেকে পড়তেছে। তা আমার ওই ফ্রেন্ড বলছে কি ভাই এখনো টাইম আছে, ফেরি আছে, চলো আমরা আবার বাসায় ফেরত যাই। তাই আমি বলছি না, আমি ছাড়কে কথা দিচ্ছি, আমি যদি না যাই তাহলে আমি বেইমান হয়ে যাব, আমার এইখানে পৌঁছাইতে হবে, যেহেতু মা বাবার বিরুদ্ধে আমি চলে আসছি, আমার এখানে যাওয়াই লাগবে। পরে আমি কোনো রকম গেছি খুলনায়, যে আমার এক দূর সম্পর্কের কাকার বাসায় আমি থাকি। থাকার পরে ওনাকে রাত্রে ফোন দিয়ে জানাই যে আমি তো খুলনায় চলে আসছি। তো উনি আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে তোমাদের বাসায় নাজমুল ভাই যে তাকে নিয়ে আমি দেখা করতে আসবো। পরে আমি বলতেছি কি আচ্ছা ঠিক আছে দেখা করতে আসবেন, তো আমার একদিন একটু টাইম দেন, আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমি এত জার্নি করে আসলাম। দেখো সমস্যা নাই, তুমি কালো হইলেও আমার, দেখতে খারাপ হইলেও সেটা তো আমার, তুমিও বহুবার বলেছ, আর বহুবার সে বলেছে যে হ্যাঁ। চেহারা এখানে কোনো বিষয় না, বিষয় না, উচ্চ লোক লম্বা কোনো কোনো বিষয় না। বিষয় না। তারপর পরের দিন সকালে ওনারা আসলো। আসার পরে আমি পাশে, যেহেতু আমি পর্দা করি তো ওই ভাইয়ের সামনে আমি যাবো না, ওনাকে বলছি। উনি পাশের রুমে আমি বসে আছি, আর আমার একটা আন্টি আর আমার ফ্রেন্ড এই যে নাজমুল ভাই যে তার সঙ্গে কথা বলছে, উনি আমার পাশের রুমে আমার কাছে আসছে। আসার পরে উনি আমাকে দেখে উনি আমার দিক তাকায় আসছে। তাকায় থাকার পরে আমি ওনার দিক লজ্জায় তাকাইতে পারতেছি না, যে আগে ছিল স্যার, আজকে ফার্স্ট তার সঙ্গে দেখা। তখন কি কোন রকমের পর্দা ছাড়া তো আছো না? হ্যাঁ, আমি মোটামুটি বোরকা পরা। তো উনি আমার বারবার বলছে এই গরমে বোরকা পরে আছে, কোনো বোরকা খোলো, বোরকা খোলো। তো আমি বোরকা খুলি, ওনার সামনে আমি বোরকাটা খুলি। খোলার পরে উনি আমাকে বলতেছে যে তোমাকে ছবিতে যেমন দেখছি তার থেকে তুমি আরো বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। ওকে, পরে আমি মানে বলতেছি সেটাই কি প্রথমবারের মতো দেখা? হ্যাঁ, এটা হলো তার প্রেম সঙ্গে হওয়ার পর। আগে দেখছি বোরকাতে 2-3 বার, আর বারবার মিনিমাম 1000 বার বলছে যে কোনো ব্যাপারই ব্যাপার না, কোনো লুক ব্যাপার না, তুমি কুৎসিত হলেও আমার, তুমি হাইটে শর্ট, বারবারও বলে, তারপরেও তুমি আমার, তোমার অবস্থা ভালো না হলেও আমার, খারাপ হলেও আমার, এটাই তো ছিল কথা। হ্যাঁ। এবার তোমাকে দেখে বলছে ছবির চাইতে বেশি সুন্দর হ্যাঁ, তুমি। ছবির থেকে অনেক বেশি সুন্দর। তাই আমি তারপর? বলছি আপনি আমার দিক তাকায় বলেন তো এটা কি আপনার সত্যি মনের কথা, পছন্দ কি আমার আপনার হয়েছে? পরে বলছে যে হ্যাঁ জান তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। পরে আমি বলতেছি যে তাহলে আমি একটু দাঁড়াই। পরে বলতেছে কি না, হ্যাঁ, তোমার কনফিউশন আর ভয় হ্যাঁ, শুধু হাইট নিয়ে। হাইট নেই কারণ। পরে আমি বলছি আমি একটু দাঁড়াই। তো বলছে কি আচ্ছা। দাঁড়াতে চাচ্ছ কেন? দেখানোর জন্য যে আমি হ্যাঁ। হাইট আমার দেখো এতটুকু। হ্যাঁ। কি অসহায় আত্মসমর্পণ! এই লুক কে বানাইছে? স্রষ্টা তো। কেমনে মানুষকে কত ছোট হতে হয় এসব নিয়ে। পরে আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পর দাঁড়ায় বোঝানোর চেষ্টা করতে, দেখো ভাই আমার হাইট কিন্তু এতটুকুই, হ্যাঁ। তোমার চলবে কিনা বলো। পরে উনি আমার একটা ধমক দিছে, তুমি মানুষ না, এই বাপ! তুমি মানুষ না, তুমি সব সময় এরকম বলো কিসের জন্য? তুমি তো মানুষ একটা নাকি? আর তোমাকে তো আমি সে প্রথম থেকেই বলছি, তোমাকে আমি দেখছি, তুমি হাইটে যেমন হও না কেন, তুমি তোমার এই যে একটা সরল মন, এটা তুমি মন মানসিকতা তোমার মতো ওকে, করে এগুলো তো রাখো। আমরা শুনছি। হ্যাঁ, তারপর পরে আমি বারবার বলতেছে যে তুমি সুন্দর, তুমি সুন্দর। আর পাশের রুমে ওই ফ্রেন্ডকে যা বলতেছে কি অনেক শর্ট, ও কিন্তু অনেক শর্ট।
এটা কানে চলে আসছে তোমার? কানে চলে আসে না, ফ্রেন্ডের কাছ থেকে আমি মানে পরে যেটা শুনছি, মানে ও কিন্তু অনেক শর্ট। পরে ফ্রেন্ড বলছে কি, তুই দেখতে আসছিস, তুই আগে দেখিসনি, তুই যখন পড়াইছিস তুই দেখি কতটুক শর্ট দেখবো। পরে আমার পাশে দাঁড়ানো একটা ছবি তোলে, ছবিটা আমার এই যে আন্টি ছিল তার আন্টির ফোনে ছবিটা তোলে। পরে ওইখান থেকে আমারে বলছে যে আমি বাজারে তো আলু পটল মানুষ এভাবে হিসাব করে না, জুয়েল। বাসায় যে আমার আন্টি আর আমার মেজো বোনকে আমি পাঠাবো, তুমি কোনো টেনশন করবা না। তো আমি বলছি ঠিক আছে। তো উনি মনে করেন ওইখানে আমার না, এক ধরনের কথা তোমার সামনে বলতেছে কিন্তু আর ভেতরে কিন্তু অন্য গল্প অন্য চলতেছে। গল্প চলতেছে, কিন্তু এটা তো আমি বুঝতে পারিনি। সে আমাকে ঢাকা থেকে আনছে বিয়ে করার জন্য, বিয়ের উদ্দেশ্যে। হুম। আর তার একটা কথা ছিল, আমি কিন্তু অতটা জাঁকজমক ভাবে বিয়ে করব না। না, সেগুলো তো বলছো, আর বলছো যে ওর কোনো কিছুতে অবজেকশন ছিল না কোনো তোমার। কিছুতে অবজেকশন তোমার মতো সরল মেয়ে, তোমার মতো একটা পরেশগার মেয়েকে পাচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। ওকে, তারপর পরে ও যখন চলে যাচ্ছে তখনও আমারে দরজার কাছে যে আবার আসতেছে, এসে আমার হাতটা ধরে বলতেছে যে জান তুমি কিন্তু কোনো টেনশন করবে না, আমি যেহেতু এই পর্যন্ত তোমাকে আনতে পারছি, বাকিটা রাস্তা আমি নিয়ে যেতে পারবো। ওকে। পরে ও চলে যায়। চলে যাওয়ার পরে অন্তত যেহেতু আমাকে অন্তত ফোন দিয়ে একটু জানানো উচিত যে আমি বাসায় পৌঁছাইছি কিনা, তা ফোন দিচ্ছে না। পরে আধা ঘন্টা পর আমি নিচ থেকে ফোন দিই, ফোন দিলেও আর ফোন রিসিভ করে না, ওর বন্ধুকে দিয়ে ফোন রিসিভ করায়। বন্ধু শিখা, এই জায়গাতে গিয়ে আমরা কিন্তু প্রত্যেক ডিটেল আর শুনবো না, হ্যাঁ, মূল ঘটনাগুলো একটু টাচ হ্যাঁ। করে যাবো, একদম শেষের দিকে যাচ্ছি এখন। পরে বন্ধু ফোন রিসিভ করে, তাও তখন আমার একটা ডাউট হয় যে না, ও যেহেতু ফোন রিসিভ করলো না, কোনো একটা ঝামেলা হয়তো আছে। ওর একটা মামির সঙ্গে মানে কথা বলা দিছিল, তা ও কোনো সিদ্ধান্তই দিচ্ছে না, ও কোনো সিদ্ধান্তই আমার দিচ্ছে না। পরে মামিকে আমি ফোন দিই, মামিকে ফোন দিয়ে বলি মামি ও কি বাসায় যে কিছু বলছে? তো মামি বলতেছে হ্যাঁ, বাসায় এসে বলছে যে সবাই ঠিকঠাক হও, ইশিকাকে দেখতে যাব। হুম। পরে আমি একটা আশা পাইছি যে না, বাসায় যে যেহেতু কথা বলছে সেহেতু সবকিছু চলমানই আছে। তা আমার বাসা থেকে আবার বারবার ফোন দিচ্ছে কি ডিসিশন আসছে, সবাই একটা প্রেশার আমারে দিচ্ছে। তো ওরা আমি ফোন দিই সন্ধ্যার সময় যে আপনি কি আপনার সিদ্ধান্তটা জানাবেন? 3 দিন হয়ে গেছে কোনো সিদ্ধান্ত দেন, আমার সঙ্গে কথাই বলে না 3 দিন। তাহলে আপনি কি আপনার সিদ্ধান্তটা কি জানাবেন? পরে আমি বলছি আচ্ছা রাত্রে ফোন দেবো। পরে রাত 10টার সময় ফোন দিছে, ফোন দিয়ে বলে তুমি কি তোমার চেহারা একবার আয়নায় দেখছো? তুমি আমার পাশে যখন দাঁড়াইছিলে কেমন লাগতেছিল, তুমি দেখছো কখনো? আমার হঠাৎ হ্যাঁ, আমার তো লজ্জা লাগতেছিল তোমার পাশে দাঁড়াইতে, তোমার লজ্জা লাগে নাই? তুমি কেমন দেখতে, তুমি দেখছো কখনো নিজেকে? তোমার মতো আনকমন মেয়ে আমি পৃথিবীতে কখনোই দেখি নাই। তুমি এমন কেন দেখতে? আমি তো তোমাকে ভাবছিলাম তুমি মোটামুটি যাই হোক একটা কিছু হবে, কিন্তু তুমি এমন কেন দেখতে? মানে ও এমন ভাবে বলতে যেন পৃথিবীতে আমার মতো কুৎসিত মেয়ে আর নাই। পরে আমারে বলতেছে যে তুমি যখন আমার পাশে দাঁড়াবা তখন বাবার মার মেয়ের মতো লাগবে। আমার এটা বলতেছে যে তুমি যখন আমার পাশে দাঁড়াবা তখন তো একটা দুধের বাচ্চা বললো যে বাপ আর মেয়ে আসছে। তো তোমার তো লজ্জা লাগে না? আমার তো লজ্জা লাগে। তোমাকে নিয়ে আমি সমাজে চলতে হবে না? আমি কি তোমাকে শোপিস করে ঘরে রেখে দেবো? আমার এটাও বলতেছে। পরে আমি পুরো সাইলেন্ট হয়ে আমি বলতেছি যে এতদিন কি বললেন আর আজকে কি বলতেছেন আপনি? পরেও বলতেছে যে এতদিন যেটা বলছি সেটা বলছি, আজকে যা বলতেছে এটাই বাস্তব। তুমি তোমার নিজের দিক তাকাও, নিজের দিক তাকায় তারপরে আমার দিকে তাকাও। আমার স্বাস্থ্য শরীর দেখছো আমি কেমন দেখতে, আর তুমি কেমন দেখতে? পরে আমি ওনার একটা কথা আমার বেশি আঘাত লাগছে যে যখন আমি তোমার সাথে হেঁটে যাব রাস্তা থেকে, তখন তো একটা দুধের বাচ্চা বলবে যে বাবার মেয়ে হেঁটে যাচ্ছে। এটাতে আমার অনেক বেশি একটা আঘাত লাগছে। আঘাত লাগার পরে আমি চুপ করে আছি। পরে বলছে যে নাজমুল তোমাকে সাপোর্ট দিত, সেই নাজমুল কেন আজকে তোমাকে বলে যে তোমার মতো মেয়ে কখনো দেখিনি, তোমার মতো এরকম মেয়ে পৃথিবীতে হয় না, এত কুৎসিত মেয়ে। আজকে কেন নাজমুল এটা বলবে? তাহলে তুমি নিজেকে একটু ভেবে নাও তুমি কেমন দেখতে। আমার এরকম বলার পরে আমি মানে বাসায় কি বলবো আমি শুধু সেটা ভাবতেছিলাম যে আমি কার জন্য বাসা থেকে যুদ্ধ করে এই লকডাউনের মধ্যে এত কষ্ট করে আমি আসলাম খুলনা। আমি শুধু সেটাই চিন্তা করতেছিলাম যে আমার বাবা মার আমি কি উত্তর দেবো, যে কার জন্য আমি আসলাম। পরে আমারে বলতেছে যে শুধু একটু ফর্সা হলেই হয় না,
ঠিক আছে, অন্তত উঁচু লম্বা সব দিক দিয়ে দরকার হয়, পৃথিবীতে চলতে গেলে উঁচু লম্বাটাই দরকার। তা আমি ওনাকে শুধু একটা কথাই বলছিলাম, এই উঁচু লম্বা এটা কি আমি হইছি? এটা তো আমি হই নাই, আমার তো আমার আল্লাহ বানাইছে। পরে বলতেছে যে আল্লাহ বানাইছে ঠিক আছে, যদি কিয়ামতের দিন আমার তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জান্নাতে যাইতে হয়, আমি তোমার বিরুদ্ধে করেই যাব জান্নাতে। উনি আমাকে মানে এইভাবে মানসিকভাবে একটা আঘাত করে। তা ওই দিন ওনার প্রতি আমার এমন একটা ঘৃণা সৃষ্টি হয়ে গেছে যে একটা কথাই, আমি রাত্রে ঘুমাইছি, আমি ভাবছিলাম যে আমি মনে হয় রাত্রে ঘুমাইতে পারবো না, আমার এতটা কষ্ট হচ্ছিল। কিন্তু ওই রাত্রে যে আমি ঘুমাইছি আমার মনে হচ্ছিল ওরকম শান্তির ঘুম মনে আমি 1 বছরে ঘুমাই না ওনার সাথে সম্পর্ক হওয়ার পরে। যে মানুষটাকে আমি 1টা বছর ধরে ভালোবাসলাম, রাত্রের পর রাত কানলাম যার জন্য, আজকে আমার সে কি বললো। তখন আমার নিজের প্রতি নিজের একটা ঘৃণা হচ্ছে যে তাহলে কি আমি মানুষ চিনতে ভুল করলাম। পরে ওই ভাইয়ারে আমি ফোন দিই, নাজমুল ভাইয়ের রাত্রেই 12টার সময় ফোন দিয়ে বলি যে ভাইয়া, মানুষ দেখতে খারাপ হইতেই পারে, কেউ কি এমন বলে? আর একটা ভালোবাসার মানুষ কি কখনো একটা ভালোবাসার মানুষের কাছ থেকে এটা আশা করে? এটা তো আশা করে না। উনি কিভাবে মানে কথাগুলো বললেন? তা ভাই আমারে বলতেছে যে আমি তো এসবের কিছুই জানি না। স্যার সে বলছে ঠিক আছে, সে হয়তো আমার কাছ থেকে সরে যেতে চাই, বলছি না আপনি কিভাবে আমারে বললেন যে আমার মতো মেনে সমাজে চলা যায় না? কারণ ভাইয়া বলতেছে কই আমি তো এইসব কথা বলি নাই। পরে আমি বলছি, সেখানে আপনার দোষ দিয়ে আজকে পার হচ্ছে, আপনি না বললে তো আপনার কথা বলে নাই, আপনি কিভাবে পারলেন ভাইয়া? আমি তো আপনাকে ভাইয়ের মতোই জানছি, ভাইয়ের মতোই সম্মান করছি, আপনি কিভাবে পারলেন আমার সাথে? পরে বলতেছে আচ্ছা আমি ওর সাথে কথা বলিনি, ওর সঙ্গে কথা বলেন ওই পর্যন্তই, নাজমুল ভাইয়ের আমার সাথে যোগাযোগ করেনি। আমি বারবার ফোন দিয়ে বলতেছি ভাইয়া আমি কি নিজ কানে যেটা শুনলাম এটাই কি সত্যি, নাকি আমার কোনো সারপ্রাইজ দেয়? মানে তখন আমি বিশ্বাস করতে পারতেছি না যে আসলে এরকম কথা কেউ বলতে পারে, অন্তত একজন ভালোবাসার মানুষ। পরে আমি বলছি আমার কি কোনো সারপ্রাইজ দেওয়ার আছে? তা বলছে না, ওরকম কত মাসুম আসবে জীবনে, ওর কথা বাদ দেন, ওরে ভুলে যান। মানে তখন অ্যাটলিস্ট আমি শিওর যে অন্তত আমাদের সম্পর্কটার ইতি হয়ে গেছে। পরে তারপর আমি ফোন দিই মাসুমকে, ফোন দিলে রিসিভ করে যে অমনি আমার কণ্ঠ পায়, ফোনটা কেটে দেয়। মাসুমকে একটু ফোনে নেওয়ার ট্রাই করি তো, পাই কিনা। আরেকবার ফোন আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু সে ফোনে কথা বলতে রাজি ও বাই দ্য ওয়ে, আমাদের উচিত মিডিয়ার জায়গা থেকে বোথ পার্টকেই সবাইকে যেন সমানভাবে কথা বলার সুযোগ আমরা তৈরি করে দিই। ওর পক্ষ থেকে আদৌ কোনো গ্রাউন্ড ছিল কিনা সেটা জানবার কারণেই আমরা ট্রাই করতেছি আরেক দফা তাকে ফোনে নেওয়া। আপনার যদি কিছু বলবার থাকে একদমই তাই, আপনাকে কেউ ধরবে, আমরা তো কোনো প্যারালাল গভর্নমেন্ট চালায় না বা কোনো আদালত চালায় না, বা আমরা কোনো ল এনফোর্সেস রিপ্রেজেন্টেশনও করি না। মিডিয়া আপনাকে কথা বলার শুধু প্ল্যাটফর্মটাকে ওপেন করে দেয়, আপনি আপনার মতো করে বলতেই পারেন, হয়তো এখানে কোনো টুইস্টেড ইনফরমেশন থাকতেই পারে। সো প্লিজ আপনি আমাদের সাথে পার্টিসিপেট করুন মাসুম, আমরা অপেক্ষায় আছি আপনার। তারপর পরে আমি স্যারের সঙ্গে তো আমার কথা হচ্ছে না, কিন্তু আমার তো মন মানে না। তুমি তখনও ভাবতেছো যে হয়তো কথাগুলো সঠিক না, হ্যাঁ, এত বাজে ভাবে। আমি অবাক হয়েছি কি অল অফ এ সাডেন যেভাবে তুমি তথ্যটা দিলে, যে কোনো মানুষের মাথা ঘুরে যাওয়ার কথা। 1 বছর ধরে যে মানুষটি এই কথা শুনে অভ্যস্ত যে লুক কোনো ব্যাপার না, আমি তো তোমাকে দেখেছি, তোমার হাইট কেমন, তোমার অবয়ব কেমন, বোরকাতে অ্যাটলিস্ট অবয়ব মানুষের ঠিকই বোঝা যায়, এবং সেই মানুষটা যে হঠাৎ অল অফ এ সাডেন সবকিছু বর্ণনা টর্ণনা করে তোমার এই সরলতা, তোমার এই পোশাক আশাক, তোমার যে ধর্মীয় ভাবে চলা, এই জিনিসগুলো আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। পৃথিবীর সবচেয়ে কদাকার দেখতে হলেও তোমার ব্যাপারে আমার কোনো কমপ্লেন নাই, এগুলো শুনে তুমি অভ্যস্ত। আর নিজের হাইটের জায়গাটা তুমি এবং তোমার পরিবার বারবার ক্লিয়ার করেছে, একবার দুইবার না, অনেকবারই 100 টাইমস। তারপরেও হঠাৎ করে, এবং যেদিন দেখে যায় তখনও বলছে যে আমি তোমার পাশে আছি, তুমি তো অনেক সুন্দর। এই মানুষটার মুখে 1 বছর পর অল অফ এ সাডেন এরকম ভাবে নোংরা ভাবে কোনো মানুষকে যে বলতে পারা যায়, এটাই তোমার ধারণার মধ্যে আসে না যে তুমি দেখতে কত খারাপ। তুমি কি কল্পনা করে দেখেছো যে আমার পাশে তোমাকে কত বেশি বেমানান দেখায়? পৃথিবীতে তোমার চাইতে খারাপ চেহারা মানুষ আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না। তোমাকে দেখে মনে হবে আমি যদি পথ চলি, যে বাবা আর মেয়ে যেন হেঁটে যাচ্ছে, একটা দুধের বাচ্চা এই কথা বলবে। মানে এ কথা বলার জন্য তো মানসিকতা মানে কত বেশি
কদার্য একটা বা নোংরা মন মানসিকতা লাগে, মানে আমার হিসেব করে কুলায় উঠতে পারতেছি না যে অল অফ আ সাডেন মানুষ এরকম ভাবে কিভাবে একটা মানুষের সম্বন্ধে বলতে পারে। তারপরে তারপর? আমি ওনাকে বলি যে তাহলে আপনি কেন আমাকে যখন সামনে থেকে দেখলেন এত প্রশংসা করলেন? ওটা তো তোমাকে সান্ত্বনা দিচ্ছি, এটাও বোঝো না তুমি যে তোমাকে সান্ত্বনা দিচ্ছি? তাহলে ফোনে কি দিচ্ছে এখন? হ্যাঁ সেটাই তো, তাহলে এখন কি দিচ্ছেন? তা বলছে এটাই বাস্তব, বাস্তবে আসো, ঠিক আছে, নিয়তি মেনে নাও, নিজের দিকে তাকাও আর নিয়তিটাকে মেনে নাও, সে আমাকে বললো। পরে আমি নাজমুল ভাইয়ের সঙ্গে রেগুলারই কন্ট্যাক্ট করে যাচ্ছি, কিন্তু এই ব্যক্তি এই যে সম্পর্কের মোটামুটি 22 দিন পরে বিয়ে করছে, এইটাও আমাকে জানায়নি এই ব্যক্তি যে আমি বিয়ে করছি। আর নাজমুল ভাইয়ের সঙ্গে যে আমার যোগাযোগ, সেও আমাকে বলে নাই যে মাসুম বিয়ে করছে। এই ইনফরমেশনটা আমি পাইছি, আমাকে একটা মেয়ে আইডি থেকে রিকোয়েস্ট মেসেজ আসে না মেসেঞ্জারে রিকোয়েস্ট মেসেজ দিছে যে তোর মাসুম তো বিয়ে করছে। পরে আমি বলছি না, এটা আমি বিশ্বাস করি না। পরে আমাকে ছবি দিছে, ওর বউ শুদ্ধ ছবি দিছে। ওই ওকে, রিসিভ করছেন না ফোন, আমি জানি যে আপনি প্রোগ্রাম ঠিকই শুনতেছেন। এখন স্টিল আমরা রিকোয়েস্ট করছি যে আমরা কোনো ল এনফোর্সেস এজেন্সির রিপ্রেজেন্টেশন করি না, আমরা ইট ইস এ মিডিয়া অ্যান্ড ওপেন ফর অল। আপনি চাইলেই কথা বলতে পারেন, আপনার পক্ষ থেকে হয়তো আপনার কোনো যৌক্তিক কারণ থাকতেই পারে যে কারণে আপনি আপনার প্রসঙ্গটা তুলতে পারেন, এবং এই জায়গাতে যদি কোনো কথা সে বাড়িয়ে বা কমিয়ে বলে সেই বিষয়গুলো নিয়েও বলতে পারেন। সো প্লিজ আমাদের ফোন কল অ্যাটেন্ড করুন, আমরা ট্রাই করতেছি আপনাকে। তারপর ওই সে একদম শেষের দিকে, জীবন অনেক চমৎকার করে শুরু করেছিলে তুমি ক্লাস 8 পর্যন্ত। ফার্স্ট স্পেশালি তোমার জীবনের সবচেয়ে দারুণ মুহূর্ত তোমার বাবার ওই যে মাইক্রোফোনে যখন আওয়াজ শোনে যে শিকা ক্লাস 8-এ প্রথম স্থান অধিকার করেছে, এবং তার ছুটতে ছুটতে চলে যাওয়া, তোমাকে জড়িয়ে ধরা এবং বলা যে মা তুমি আমার কথা রেখেছো, মুখ রেখেছো। সেই জায়গা থেকে সেই মেয়েটি তখন ছিল একদম অ্যাঞ্জেলের মতো, যে পৃথিবীতে যেন একটা পরী নেমে এসেছে, রাইট? এবং মানুষের চোখে শ্রদ্ধা এবং ভালো লাগার যে দৃষ্টি তুমি দেখেছো, সেটি সবার চোখে মুখেই তো সেটি ছিল যে ইশিকা মানে সি ইজ সামথিং ডিফারেন্ট, অ্যাঞ্জেল। এবং সেই মানুষটাকে যে আরেকজন মানুষ এত নোংরাভাবে অপদস্থ করতে পারে, তার রূপ, তার লুক নিয়ে, তার হাইট নিয়ে এত বাজেভাবে কথা বলতে পারে, সেটা তো কল্পনারও অতীত। তাও আবার ভালোবাসার মানুষ, যার সাথে তুমি একটা বছর তার সাথে মন্ত্র মুগ্ধের মতো ভালোবাসা আবিষ্ট হয়েছিলে। এবং গুরু ঠিক ওই মুহূর্তে যখন সে তাকে আশা দিয়েছে যে এবার গেলেই হ্যাঁ। তাদের বিয়ে, হ্যাঁ, ঘর, এটা 100% সে সংসার, আমাকে ধান পার্সেন্ট ওঠা সব ডান, দেখাও হওয়া, তখনও ক্লিয়ার, সবকিছু ঠিক আছে। তুমি তো ছবির চাইতে অনেক বেশি সুন্দর, সব ফাইনাল। এখন বৈবাহিক সম্পর্কে যাবে, কবুল বলাটা বাকি। তখন বলছে আমার তো কথাগুলো কানের মধ্যে বা বহুদিন মনে আমার ব্রেনে থাকবে। আমি বহুদিন তো প্রোগ্রামের মধ্যে আছি, জুয়েল তুইও এই প্রোগ্রাম হোস্টিং কো-হোস্ট করিস, কিন্তু আমরা বহুদিন মনে এত নোংরা ভাবে কোনো প্রেমিকা তো দূরের কথা, কোনো মানুষকে যে বলা, যেটা আমার ভাবনাতেই ছিল না। মানে ডিনাই করবার আরো অনেক ওয়ে ছিল, Way আছে। আরো অনেক সেন্টেন্স ছিল, বা মানে আমার ব্রেনের মধ্যে আমি যে কথাগুলো বলেছি এখন স্টিল আই কুড রিমেম্বার, যে কথাগুলো বলেছে যে তুমি কি নিজেকে একবার তাকিয়ে দেখেছো যে তুমি দেখতে কত অসুন্দর? পৃথিবীতে তোমার চাইতে অসুন্দর কোনো মেয়ে আছে, মানুষ আছে বলে আমার জানা নাই। এবং তোমাকে আমাকে আমি যেরকম, আমার যে দেহর গড়ন আর তুমি যেরকম, তোমাকে আমাকে দেখলে একটা দুধের বাচ্চা বলবে যে বাবা আর মেয়ে হেঁটে যাচ্ছে। মানে এর চাইতে নোংরা ভাবে, শুধু মুখের রংটা একটু ফর্সা হলেই হয় না, একটু শরীর গড়ন, চেহারা লাগে, মানে এই তো এগুলোই কথা, রাইট? এর চাইতে বাজে ভাবে কিভাবে বলা যায় একটা মানুষকে, আমার আর জানা নাই। তাও আবার একটা বছর একদম চুম্বকের মতো প্রেমের সম্পর্কের মধ্যে আবিষ্ট হয়ে আছে। এবং এই ভদ্রলোক যে টিচার, এই মাসুম বিল্লাহ, সেই কিন্তু ওকে কনভিন্স করার চেষ্টা করেছে সম্পর্কটাতে নিয়ে আসার জন্য, এবং প্রতি মুহূর্তে এটাকে ক্লিয়ার করেছে যে তুমি টেনশন করো না, আমি তোমার সাথে আছি। তুমি দেখতে যেমনই হোক, তোমার হাইট যেমনই হোক, তোমার লুক যেমনই হোক। কেমনে এত বাজে করে একটা মানুষ তার ভালোবাসার মানুষকে বলতে পারে, জানা নাই আমার। তারপর একদম শেষ মুহূর্তে সব মিলিয়ে এই যে সবকিছুকে হারিয়ে, সব পরিস্থিতি থেকে দূরে গিয়ে, তারপর আমি তাকে জিজ্ঞাসা করি যে আপনি কি তাহলে বিয়ে করবেন না? তখন সে আমাকে কয়েকটা গালি দিয়ে বলে যে না, আমি বিয়ে করব না, জীবনে বিয়ে করব না। অথচ সেই 22 দিনের মাথায় সে বিয়ে করছে, সম্পর্কের ব্রেকআপ হওয়ার 22 দিনের মাথায় বিয়ে করছে, অথচ আমাকে জানায়নি। আর সব থেকে আমার খারাপ লাগছে বেশি যে যাকে আমি ভাইয়ের মতো জানছি, নাজমুল, সে অন্তত আমাকে একবার বলে না যে এই মানুষটা বিয়ে করছে। আমি জিজ্ঞাসা করছি ভাইয়া সে কি বিয়ে করতে চাইটাই না? আগে না, ও লাইফে কখনো বিয়ে করবে না। সে আমাকে হিটস দিয়ে বলছে সে লাইফে কখনো বিয়ে করবে না, অথচ তার 1 সপ্তাহ হয়ে গেছে যে সে বিয়ে করছে।
বড় কষ্টের জীবন কাটিয়েছো তুমি ইশিকা, কিন্তু বড় লক্ষ্মী মেয়ের মতো, একদম লক্ষ্মীমন্ত মেয়ের মতো। এত অভাব, দিনের পর দিন বাসায় খাবার হয়নি, রান্নার হাড়িটা পর্যন্ত দেখতে যাওনি, পাছে বাপ মা কষ্ট না পেয়ে যায়। পড়াতে গিয়ে ওই বাড়ির লোকজন হয়তো তোমার খাবার হয়নি বাসায় দেখে খাবার দিতে গেছে, খাইতে পারোনি, ভাই বোনরা, ছোট ভাই বোনরা না খেয়ে আছে। তাই বাবা এবং তার পরিবারকে কন্ট্রিবিউট করার জন্য আর্লি এজ থেকে লেখাপড়া করেছো, পাশাপাশি টিউশনি করে দিন রাত 24 ঘন্টা এক করে দিয়ে পরিশ্রম করেছো। লক্ষ্মীমন্ত মেয়ের মতো তোমার পরিশ্রম এবং তোমার কষ্টে যতটুকু কুলিয়েছো পড়ালেখা করে, ততটুকু তুমি এগিয়েছো। আমাদেরকে তো অনেক রকমের ফ্যাসিলিটি দেওয়ার পরেও আমরা অনেক কিছু করতে পারি না। তার মানে তো এই না যে তুমি অনেক অভাবী ঘরে জন্ম নিয়েছো, তুলনামূলকভাবে তোমার হাইট কিছুটা হলে হয়তো শর্ট, সেই কারণে তোমার ভালোবাসা, প্রেমে পড়ার, বিয়ে করার, পৃথিবীর সবচেয়ে দামি যে সম্পর্ক মাতৃত্বের স্বাদ নেওয়ার কোনো ইখতিয়ার নাই। এতক্ষণ বলতেছিলাম যে কালোই ভালো, আসলে কালো কি আসলেই ভালো? যে ছেলেটার গায়ের রঙে তুমি বর্ণনা দিচ্ছিলে, কালো মনে হয় ভালো না ইশিকা। এইরকম ভাবে কাউকে বলতে নাই, এত বাজে ভাবে কাউকে কারো কারো বদনাম করতে নাই। যে হাইট ওর কন্ট্রোলের মধ্যে নাই, যে সৌন্দর্যর হাতের মধ্যে নাই, সমস্ত শক্তির আধার যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন পরম যত্ন আত্মে নিয়ে, তার খেয়াল তিনিই ভালো বুঝেন যে কোন খেয়াল বসে একজন মানুষকে অনেক সুদর্শন করেছেন, আরেকজনকে সাধারণ হিসেবে তৈরি করেছেন। কিন্তু আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারে রাসূল, তার হাবিব যদি পৃথিবীতে না আসতেন, এই পৃথিবী হয়তো তৈরি হতো না। পাশাপাশি এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই শিকা যদি পৃথিবীতে না আসতো, গোটা প্রকৃতি অসম্পূর্ণ হয়ে থাকতো, সব জায়গাতে খাখা করতো, যে কোনো একটা মানুষের জন্য আসার কথা ছিল, পৃথিবীতে আসেনি সে। এই জুয়েল যদি না আসতো, পৃথিবীর হয়তো কোনো যায় আসতো না, বাট এই প্রকৃতি অসম্পূর্ণ হয়ে থাকতো, এই প্রকৃতি কখনোই কমপ্লিট হতো না, কারণ জুয়েলের আসার কথা ছিল, জুয়েল পৃথিবীতে আসেনি। তাই সেই মানুষকে নিয়ে ধিক্কার দেয়ার, যে মানুষটাকে একটা বছর এ স্বপ্ন দেখাতে বলে, শালা মুখের ভাষাটা তো খারাপ হয়ে যাবে দেখি। আমাকে বলে কি যে আমার মাও তো অনেক খাটো, আমার বাবা 6 ফিট লম্বা, আমার মাও তো এরকম তোমার মতো 4 ফিট 8 ইঞ্চি লম্বা, তারা কি সংসার করতেছে না? তাদের কি বাচ্চা হয়? এগুলো তখন আগে বুঝাইতো। হ্যাঁ, আমাকে তো এই ব্যাখ্যা কই গেল? আমি সেটা জিজ্ঞাসা করি তখন কি বললেন আর এখন কি বলতেছেন? পরে বলছে তখন যেটা বলছে এটা আবেগ ছিল, আর এখন যেটা এটা বাস্তবতা, বাস্তবতা মেনে চলো। 1000 বার দেখা করার কথা বলেছো, দেখতে আমি চাইনি। আমার তরফ থেকে অনেকবারই বলছি, শুধু একটাই ভাষ্য দিয়েছে, দেখার কোনো প্রয়োজন নাই। তুমি আমার ফ্যামিলিটাকে হ্যান্ডেল করো, আমি তোমার পাশে আছি। এসব প্রশ্ন উত্তর নাই, বাট আল্লাহ রাব্বুল আলামিন প্লিজ আমাদেরকে জানিয়ে দাও তো, প্লিজ আমাদেরকে বুঝিয়ে দাও তো। প্রতিদিন এই লাভগুরুর ভালোবাসার বাংলাদেশের স্টুডিও বিভিন্ন রকমের পরিস্থিতিকে এক্সপেরিয়েন্স করে। এই জিনিস আমার কাছে আজকে যেমন ঘটনাটা ঘটলো, এটা আমার কাছে ইউনিক। একটা মানুষকে হয়তো অসুন্দর বা অন্যভাবে বলা যায়, কিন্তু এত বাজেভাবে বলা যেতে পারে আমার ধারণার মধ্যে ছিল না। আর তারপরে একটা বছর এতখানি সম্মান দিয়ে, একটা বছর এতখানি ভালোবাসা দিয়ে তাকে এত নোংরা ভাবে বলা যেতে পারে আমার ধারণায় ছিল না। ভাগ্যিস মেয়েটার কলিজার মধ্যে শক্তি আছে, অন্য কারো কলিজার হয়তো কলিজাটা ব্লাস্ট হয়ে যেত। কোন অপরাধ বলে একটা অভাবী ঘরে জন্ম নিয়েছে এই মেয়েটি, দিনের পর দিন খেতে পায়নি, তাও মিনিমাম কোনো রিগ্রেট নাই, দীর্ঘ নিঃশ্বাস নাই। সংসারটাকে কিভাবে জোড়াতালি দিয়ে চালিয়ে নেওয়া যায় তার জন্য প্রচন্ড পরিশ্রম করেছে। কি অপরাধ বলে তাকে এইসব কথা শুনতে হয়েছে, যে তো দেখতে কেন তুই এমন, এত অসুন্দর কেন তুই, পৃথিবীতে তোর চাইতে কুৎসিত মেয়ে মনে হয় দ্বিতীয়তা নাই। একটা মেয়ে কেমনে সহ্য করে তার ভালোবাসার মানুষের কাছ থেকে সব কথাবার্তা? লানত, যদি সত্যি সব কথাবার্তা মাসুম আপনার মুখ থেকে এটা এসে থাকে, বলতে হয়তো পারেন, তাও হয়তো মেনে নিতাম। কিন্তু একটা বছর যেভাবে আপনি যত্ন করে মেয়েটিকে আস্তে আস্তে করে ভালোবাসার চরম শিখরে একদম পিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে যে ধাক্কাটা মেরেছেন, এই ধাক্কাটা সহ্য করা সবার পক্ষে আসলেই সম্ভব না। যা করেছেন ভালো করেননি আপনি। তুই এইভাবে শিকাকে বললি কেন? আমার ভালো লাগেনি তাই আমি বলছি। এত সহজ? আমার ভালো লাগে নাই, আমি বলছি। এই কথা আপনি আরো আগে বলতে পারতেন। এই কথার তীব্রতা,
এত বেশি মনে হতো না। পরে বলছে তাহলে তুই আমার ঘরে দোষটা দিয়ে চলে যাচ্ছিস কেন, একটা মেয়ের অভিশাপ নিয়ে আমি থাকবো সারা জীবন। কই তোর ঘরে দোষ দিছি, তুই এবার তোরটা সামলা, তোরটা তুই সামলাই নে, তোর ঘরে দোষ দিছি না, তুই সামলাই নে। আমার ভাল লাগেনি, আমি আমার মতো করে বলছি। মাসুম, আপনাকে ফোনে নেওয়ার চেষ্টা করেছি বহুবার, আপনি আসেননি। আপনাকে একদম মেনশন করে স্পেশালি আপনার দিকে চোখে চোখ রেখে বলতেছি যে আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুদর্শন ছেলেও হইতেন তাও এই কথাটা বলতাম যে আমি বারংবার বলেছি যে আপনার যদি সত্যি কিছু বলার থাকে, এটার কাউন্টারে যদি কিছু বলার থাকে প্লিজ বলুন, আমরা আপনার কথাও শুনতে চাই। বাট এটা যদি সত্যি হয়ে থাকে যে কথাটি মেয়েটি বারবার বলতেছে, এই কথাটা যদি সত্যি হয়ে থাকে, এটা সহ্য করবার মিনিমাম কোনো কারণ নাই। একটা মানুষকে আল্লাহ সৃষ্টিকে এত নোংরা ভাবে বলতে পারেন, এটাও মেনে নেওয়া যেত মাসুম। আপনি যত্ন করে একটা বছর তিল তিল করে এই ভালোবাসাটাকে তৈরি করে এত জঘন্যভাবে কথাটা বলেছেন, ঠিক আপনাকে খোদার কসম আল্লাহর লানত আপনার পরে। এই দোয়া আপনার জন্য করা উচিত না, কিন্তু কোনো না কোনো ভাবে পরিস্থিতির সামনে দিয়ে যেন আপনি যান। সত্যি চায় একটা মানুষকে তার অসম্পূর্ণতার জন্য, যেখানে তার কোনো মিনিমাম হাত নাই, তার খর্বাকৃতির হাইট, তার লুক, গায়ের কালার, শারীরিক গড়ন, যেখানে তার মিনিমাম কোনো হাত নাই, তার জন্য তিনি আপনি এত নোংরা ভাবে কথা বলতে পারেন। আবর্জনার স্তূপ আপনার সাথে এত বেশি নোংরা আপনার মন মানসিকতা। কেমনে পারেন একটা মানুষকে এত বাজে ভাবে বলতে? আরে ভাই, বাধ্য করেছিল কে মেয়েটিকে ভালোবাসতে? আপনারে বলে দিতেন অন্য কোনো রিজন দিয়ে, মনে হয়েছে মেনে নিলাম যে আপনার কাছে আসলে পৃথিবীর সবচেয়ে কটাকার দেখতে মেয়ে মনে হয়েছে, মেনে নিলাম, অন্যভাবে বলতে পারতেন। কোনো জোর জবরদস্তি নাই তো আপনার বিয়ে করার ব্যাপারে। বছরের পর বছরের নাটক করছেন যদি মেয়েটির কথাগুলো সত্যি হয়ে থাকে। দেখতে চাইনি, জোর করে আপনি তাকে নিয়ে গেছেন আপনার জায়গাতে, যে তোমাকে ভাবতে হবে না, সবকিছু ঊর্ধ্বে থেকে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি স্বীকৃতি দিব, প্লিজ চলে আসো। যেদিন দেখা করেছেন সেখানে সেই দিন আপনার অভিনয় বলবৎ রাখছেন, পরের দিন অল অফ এ সাডেন ফোন করে বলতেছে তুমি কেমনে আশা করো? আমার পাশে নিজেকে দেখেছো কত জঘন্য দেখায় তোমাকে? আমার তো মনে হয় না যে পৃথিবীতে তোমার সাথে কুৎসিত মেয়ে আছে। কেমনে বলেন? ঋষিকাকে খুলনা থেকে ঢাকায় কিভাবে আনবেন সেটা আপনাদের ব্যাপার। ওরা আমার আম্মু বলে যে তুমি কি বলে নিলে বাবা, আর আমার মেয়েকে আমি এখন কি বলে আনবো? আগে সেটা আপনাদের ব্যক্তিগত বা আপনার মেয়ে কি করলো কি করলো না, এটা আমার দেখার বিষয় না। অনুষ্ঠান শেষ করবো ঈশিকা। ঈশিকা, অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে শেষ করবো। ঈশিকা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না যে একটা মানুষের লুক খুব বেশি হয়তো 1-1.5 মিনিট সময় এক্সিস্ট করে। আমার কাছে এটাই মনে হয় যে যেমন ধরো তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি, আমি সঞ্জয়কে দেখতেছি, ও দেখতেছে, আমি জুয়েলকে দেখতেছি, জুয়েল আমাকে দেখতেছে। 1-1.5 মিনিটের পরেই না ওর যে পার্সোনালিটি থাকে না, কথা বলার বাচনভঙ্গি, টোনালিটি, শব্দ চয়ন, উচ্চারণ, আস্তে আস্তে ওই মানুষটাকে সুন্দর লাগতে শুরু হয়। এবং তারপরে তার ক্যারেক্টারিস্টিক্স যখন ঠিকঠাক থাকে, দিনের পর দিন অসম্ভব রকমের ভালোবাসায় দুইটা মানুষ তখন পরস্পর কাছাকাছি চলে আসে। এরা কিন্তু কোনোদিনই প্রেম করে তারপর বিয়ে করে, যাই করুক, কোনোদিনই প্ল্যানও করে না। এত সুন্দর দেখতে দুইজনই। হয়তো একটা মানুষ, ছেলে হয়তো অনেক সুন্দর, মেয়ে অসম্ভব রকমের অসুন্দর, বা মেয়ে অনেক সুন্দর, ছেলে হয়তো অসম্ভব রকমের অসুন্দর। এরাও হয়তো পরস্পরকে দেখে হয়তো একটা সেক্সুয়াল ইন্টারঅ্যাকশনের যে একটা তাগিদ, বৈবাহিক সম্পর্ক হয়তো এদের মধ্যে আসে না, কারণ ফিলই তৈরি হয় না। যেটা তুমি ফান করেও প্রথম দিকে বলছিলে যে এত বেশি অসুন্দর যে পরস্পরকে দেখে ওই ফিলটা আসতেছে না। কিন্তু দুজনের প্রশ্নে অনেক মায়া, অনেক মহব্বত। ওর ক্যারেক্টারিস্টিক্স, ওর প্রশ্নে যে কেয়ারিংনেস, এই যে মহব্বত, এই মায়ার কারণে পরস্পরের গায়ের স্মেলটাও যেন তাদের ভালো লাগে। এভাবে একসময় কাছে আস্তে আস্তে কখন যে ওই সম্পর্কে ওরা জড়িয়ে পড়ে, কখন যে হারিয়ে যায় পরস্পরের সাথে, দিয়ে ভাসতে থাকে, তারপর ভালো লাগার চরম মুহূর্ত দিয়ে নিজেদের ভালো লাগা শেষ করে। এর চাইতে সেক্সুয়াল রিলেশনশিপ স্বামী স্ত্রীর মধ্যে আর দ্বিতীয়টা হতে পারে না। ঘেন্না আমার সেক্সুয়াল যে রিলেশনশিপ হয় স্বামী স্ত্রীর মধ্যে, যেখানে পরস্পর প্রতি অনুভূতি প্রবণ হয়ে ওরা সেক্সুয়াল সম্পর্কে জড়িয়ে পড়ে,
এটার সাথে তো একটা নর্মাল ছেলে মেয়ের সেক্সুয়াল রিলেশনশিপেরও কোনো পার্থক্য নাই। আমি ভালোবাসি, শ্রদ্ধা করি ওই জিনিসটাকে, যেটা যদি বছরে একদিন, জীবনে একদিনও হয়, এর চাইতে দুই দেহের মিলনের যে সুখানুভূতি, চরম তৃপ্তি, দারুণ প্রাপ্তি, এটা দ্বিতীয়টা হতে পারে না। সেটা কি? অনেক মহব্বতে, চরম টানে, অসম্ভব কেয়ারিংনেস থেকে, চরম মায়ার মহব্বত থেকে পরস্পরের কাছে আসে এক সময়। দুজনে হয়তো চুলে হাত দেয়, একটা সময় দুজনের গায়ের স্মেল না, গায়ের পরস্পরের সম্পর্কটা এত 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 মমত্ববোধের, এত নির্ভরতার, যাদের স্মেলটাও যেন, গায়ের স্মেলটাও নিতে যেন ভালো লাগে। কিন্তু সেক্সুয়াল ওই ডিজায়ারনেস কিন্তু পরস্পরের মধ্যে কাজ করে না, কারণ একজন আরেকজনকে দেখে হয়তো সে আগ্রহটা কাজ করে না। কিন্তু এই টান থেকে, এই মায়া থেকে, এই স্নেহ, এই ভালো লাগা, এই শ্রদ্ধাবোধ থেকে ওরা একসময় এমন কাছাকাছি চলে আসে, একটা পর্যায়ে ওদের মধ্যে ভালো লাগার মুহূর্তগুলো তৈরি হয়। একটা পর্যায়ে দারুণভাবে ভাসতে দারুণ ওই ভালো লাগার আতিশয্যে গিয়ে ওরা ওদের সুখানুভূতির মাধ্যমে ওদের সম্পর্কটার এন্ডিং হয়। এর চাইতে স্বামী স্ত্রীর সম্পর্কে সেক্সুয়াল যে রিলেশনশিপ, এর সাথে ভালো কিছু আর হতে পারে না। যারা অনেক সুদর্শন তাদের কপালেও এটা জুটে না। এটা জীবনেও যদি একবার হয় স্বামী স্ত্রীর মধ্যে, এর চাইতে দারুণ কিছু হতে পারে না। আমার তোমার জন্য অনেক দোয়া থাকলো। আমি জানি না যে তোমার ঘরে, তোমার ভবিষ্যতে তোমার লাইফ পার্টনার কে হবে, বাট বিশ্বাস করো, ও বেটা যদি দেখার চোখ থেকে থাকে, তোমার চোখের দিকে তাকে কয়েক জনম পার করতে আছে। যে চোখের মধ্যে আছে তোমার জীবনে যে স্ট্রাগল করেছে সে মায়া, যে চোখের মধ্যে আছে অসম্ভব রকমের নিষ্পাপতা আর দারুণ কিছু কষ্ট আর দীর্ঘ নিঃশ্বাস, এই চোখের দিকে তাকিয়ে পুরো জীবন পার করে দেওয়া যায়। এবং বিশ্বাস করো, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ তার হিডেন ট্যালেন্টের জন্য, প্রত্যেকটি মানুষ ইউনিক এবং দারুণ রকমের সুন্দর। শুধু যদি তোমার ক্যারেক্টারিস্টিক্স, তোমার পার্সোনালিটি, তোমার প্রতিভা দিয়ে নিজেকে একটু ফ্লারিশ করতে পারো, দেখবে তোমাদের মধ্যে ওই রকম সম্পর্ক তৈরি হবে, যেখানে সেক্সুয়াল ডিজায়ারনেস তার লুক দিয়ে, তার ফিজিক দিয়ে, তার অ্যাটিটিউড দিয়ে আসবে না, রাদার তাদের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, তাদের পার্সোনালিটি দিয়ে কখন তাদের কাছে, পরস্পরের কাছে আসবে, চরম মহব্বতায়, দারুণ নির্ভরতায় পরস্পরের হাত কখন ধরবে, কখন পরস্পরকে চুমু দিবে, কখনো ভালোবাসতে তারা দুজন হারিয়ে যাবে, টেরও পাবে না। এমন সম্পর্ক গড়ে উঠুক কোনো একজন ভালোবাসার মানুষের সাথে, তোমার এমন মহব্বতের দারুণ এক আস্থার জায়গা তৈরি হোক কারোর সাথে, সে আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছে। আর দারুণ কষ্ট পেয়েছি আমি যে কোনো মানুষকে কেউ এরকম করে বলতে পারে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করো। এই ছেলেটির যে ঘটনাটা তুমি বললে, এই ঘটনার যদি সঠিক হয়ে থাকে, অভিশপ্ত এই ক্যারেক্টারকে আমি মাথায় হিসাবে চিন্তা করে পুরো ব্যাপারটাকে তোমার জীবন থেকে একদম শিফট ডিলিট, পার্মানেন্ট ডিলিট করে দাও। দারুণ এক জীবন, দারুণ এক ভালো লাগা, চমৎকার এক প্রেমিক পুরুষ তোমার জন্য হয়তো ওয়েট করতেছে, সমস্ত ভালো লাগা, সমস্ত কষ্ট মন্দ লাগাকে ভালো লাগায় রূপান্তরিত করার জন্য। সেদিন হয়তো খুব বেশি দূরে নয়। তোমার জীবনের ভাগের যে কষ্ট পাওয়া, তা তুমি অল্প বয়সেই পেয়ে গেছো। ভবিষ্যতে জীবন হোক শুধুই তোমার জন্য সুখে। অনেক দোয়া তোমার জন্য। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালো থাকুক সবাই।